তো এইবার আমরা যেটা করতে যাচ্ছি, প্রত্যেকবার পরীক্ষায় যে জায়গা থেকে প্রশ্ন হয় সে জায়গা, অর্থাৎ ধারার অঙ্ক। তো ধারার, আচ্ছা এগুলো কিন্তু সব অঙ্ক, তাই না? 9-10 কিন্তু তোমরা ধারার অঙ্ক করেছো, হয়তো বা ভুলে গেছো। ধারার ব্যাপারটা তোমাকে আমি একটু মনে করাই। এরকম অবস্থায় থাকে 1 + 2 + 3 প্লাস ডট 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 প্লাস n। এটা দ্বারা আসলে কী বোঝাচ্ছে তোমাকে? যে 1-এর পরে 2 হয়েছে, 2-এর পরে 3 হয়েছে, এরপরে 4 হবে, 5 হবে, এরকম করতে করতে n পর্যন্ত। এখন n হচ্ছে তুমি আসলে কত পর্যন্ত যোগ করতে চাও সেটি। তুমি যদি এখানে n এর মান 50 দাও, তার মানে 1 2 3 4 5 6 7 8 এভাবে যোগ করতে করতে 50 পর্যন্ত যোগ করতে চাও। তো আসলে ব্যবহারকারী এটা নির্ধারণ করবে সে কত পর্যন্ত যোগ করতে চায়। তো এই বিষয়গুলোকে আমরা বলি ধারা। তো ধারা যেমন এরকম হইতে পারে, আবার এরকম হইতে পারে 2 4 6 এরকম হইতে পারে। তারপরে 1 3 1 যোগ 3 যোগ 5 যোগ 7, মানে বিভিন্ন রকমের ধারা হইতে পারে। তো আমরা 9-10-এ যখন ধারার অঙ্কগুলো করতাম তখন আমরা কি করতাম একটু মনে করে দেখো। তখন আমরা সূত্র খাটাইতাম, n-তম পদের সমষ্টি, এভাবে আমরা সূত্র প্রয়োগ করতাম। তো আমরা এখন সূত্র প্রয়োগ না করে কম্পিউটার কিভাবে এটা সমাধান করে আমরা এটা শিখব। তো ধারার এই অঙ্কগুলো বুঝতে হলে তোমাকে দুইটা জিনিস মানে বুঝতে পারতে হবে। সেটা হচ্ছে এক, i = i প্লাস পার্থক্য, এই কথাটা বুঝতে হবে। আর সাম সাম প্লাস i, এই কথাটা বুঝতে হবে। তো আমরা এই দুইটা কথা এখন বুঝবো। চলো প্রথমত আমি তোমাদেরকে এইটা বোঝাই, i = i প্লাস পার্থক্য। তো এই জিনিসটা কি? তো i বলতে আমরা কি বুঝবো? দেখো, i হচ্ছে একটা চলক। যেমন আমরা ABCD ধরে অঙ্ক করি না, এরকম i হচ্ছে একটা চলক। তো আপাতত আমি তোমাদেরকে যেভাবে শেখাচ্ছি সেইভাবে একটু শেখার ট্রাই করো। ধরে নাও যে আমাদের এখানে যে মানগুলো রয়েছে, যেমন 1 এটা একটা i, 2 এটা একটা i, 3 এটা একটা i, বুঝতে পারলে? আবার 2 4 6 এখানে 2 হচ্ছে একটা i, 4 হচ্ছে একটা i, 6 হচ্ছে একটা i, এবং লাস্টের i হচ্ছে n। আমাদের লাস্টের আইটা কত বলো তো? n। তাহলে এগুলো হচ্ছে এক একটা i। তো একটা জিনিস খেয়াল করো, আমাদের এই i মানে এই তিনটা কি করে পেলাম? এই তিনটা কি করে পেলাম বলো তো? এর আগের যে i ছিল তার সাথে খেয়াল করে দেখো, এদের পার্থক্য কিন্তু 1 করে। 1 আর 2 এর পার্থক্য 1, 3 আর 2 এর পার্থক্য কত? 1। তো আমরা তিনটা কি করে পেলাম? তিনটা পেলাম এর আগের যে i ছিল মানে 2, তার সাথে 1 যোগ করে। 2 আর 1 কত হয় বলো তো? 3। একইভাবে আমি যদি তোমাকে বলি 6 তুমি কি করে পেলে? তুমি বলবে ভাইয়া এদের পার্থক্য 2 করে। এদের পার্থক্য কত করে? 2 করে। তো এই যে এই আইটা কি করে পেলাম? এর আগের যে i, তাহলে আমরা একটা i কি করে পাচ্ছি? এর আগের যে i, এই যে এই আইটা, এই i, এই 6 কি করে পেলাম? এর আগের যে i, এই আগের i এর সাথে দেখো 4 আর 6-এর মধ্যে পার্থক্য কত? 2 না? 2 মানে পার্থক্য। এই পার্থক্যকে আমরা কি করে? যোগ করে। অর্থাৎ আমি যদি বলি 6 কি করে পেলাম? 6 পেলাম 4-এর সাথে 2 যোগ করে, 4 যোগ 2। তো 4টা কি? 4 হচ্ছে এই ধারাটাই 6-এর আগের যে i ছিল সেটি, এবং এই 2টা কি? 2 হচ্ছে এই ধারার পার্থক্য। আমি কি বোঝাতে পেরেছি? আমি যদি তোমাকে বলি 4টা তুমি কি করে পেলা? এর আগে যে i ছিল, এর আগের i কত ছিল? 2 ছিল। আর এ ধারার পার্থক্য কত করে? প্রত্যেকটা পদের পার্থক্য কত করে? 2 করে। তাহলে এই 2-এর সাথে এই 2 যোগ করে আমরা কত পেয়েছি? 4 পেয়েছি। সেই কারণে আমি বলি i = i প্লাস পার্থক্য। আর একটা কথা বলি, 1 3 5 7 এদের পার্থক্য কত করে বলো তো? 2 করে না? কত? 2 করে। দেখো, 7 থেকে 5 বাদ দিলে 2, 5 থেকে 3 বাদ দিলে 2, 3 থেকে 1 বাদ দিলে 2। তাহলে এদের মধ্যে পার্থক্য আসলে আমরা দেখছি 2 করে। এখন আমি যদি বলি এই 7, এটা তো নিশ্চয়ই একটা i। আমি বললাম কি ধারার প্রত্যেকটা পদকে তুমি এক একটা i ভাবো। তাহলে এটা যদি একটা i হয়, তো এই 7 কী করে পেলা? এর আগে যে 5 ছিল না, এই 5-এর সাথে এদের পার্থক্য কত? 2 না? 2 যোগ করে, 5-এর সাথে 2 যোগ করে কত? 7। তো এই 7 যদি একটা i হয়, এই 7টা কী করে পাইলা? এর আগের যে 5 সেটাও যদি একটা i হয়, সেই i এর সাথে এই 5 এবং 7-এর মধ্যে যে পার্থক্য 2, সেই 2 কী করে বলো তো? যোগ করে। তাই এই কথাটা আমি বলি i = i প্লাস পার্থক্য।
আশা করি এটা বুঝতে পেরেছ। এবার আরেকটা জিনিস বুঝতে হবে, এ ধারাটা এখানে নষ্ট হয়ে গেছে, আমি এখানে আরেকবার লিখি 1 যোগ 2 যোগ 3 যোগ 4 ডট 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 এভাবে করতে করতে একদম এন পর্যন্ত। লাস্টের আইটা কিন্তু এন, লাস্টে যদি 50 দাও তাহলে আমাদের লাস্টের আইটা কত বলো তো 50। তো এখন এটা বুঝতে পারলাম আমরা, এবার আমরা এটা বোঝার চেষ্টা করব সাম সমান সমান সাম প্লাস আই, এই ব্যাপারটা কি। দেখো যোগ করার ব্যাপারটা এরকম, প্রথমে তুমি এই দুইটা যোগ করবা, তো 2 আর 1 যোগ করলে কত হয় 3, এই যে 3 পাইলা, এই 3-এর সাথে এবার যোগ করবা এই 3কে, তাহলে 3 আর 3-এ কত হয় 6, এই যে 6 পাইলা, 6-এর সাথে যোগ করবে এবার 4কে, 6 আর 4-এ কত বলো তো 10। তাহলে আসলে যোগের কাজটা আমাদেরকে বারবার করতে হয়, 2 আর 1-এ 3, 3-এর সাথে 3 যোগ করলে 6, 6-এর সাথে 4 যোগ করলে 10, এইভাবেই তো যোগটা আগায়, তাই না? তো দেখো এই যে যোগ, এটা একটা সাম, এই যে যোগ এটাও একটা সাম, এই যে যোগ এটাও একটা কি বলো তো সাম। তা আমি যদি বলি এই যে 10, এই সামটা, এই সামটা তুমি কি করে পাইলা? এই 10 পাইলা এর আগের যে সাম ছিল, এর আগের যে সাম ছিল, সে সামের সাথে এই যে এগুলোকে আমরা কি বলছি, এগুলোকে এক একটা আই বলছি না? এগুলো যদি এক একটা আই হয় তাহলে 6-এর সাথে 4 যোগ করি তো 10 পেয়েছো, তো 6 হচ্ছে আগের সাম, এর সাথে তুমি এই 4কে যোগ করলা, তো 4কে আমরা কি বলছি, এক একটা আই বলছি। তাহলে এই 6-এর সাথে 4 যোগ করে 10 হয়, তা 6টা হচ্ছে এর আগের সাম আর এই 4টা হচ্ছে একটা আই, তাই আমরা বলি সাম সমান সমান সাম প্লাস আই। একইভাবে আমি তোমাকে যদি বলি 6টা কী করে পেলে, তো তুমি আমাকে বলবে ভাইয়া 6 কী করে পেলাম জানেন? এর আগে যে আই ছিল, এর আগের যে যোগফল ছিল সাম, মানে এই 6 এ একটা সাম, এই সামটা কী করে পেলাম? এই সামটা পেলাম এর আগের যে সাম ছিল মানে 3, এর আগের যে সাম ছিল সে সামের সাথে এই 3 যোগ করে, তো 3 একটা কি, 3 একটা আই, তাহলে সাম প্লাস আই। তাহলে এই একটা সূত্র, সাম সমান সমান সাম প্লাস আই। আশা করি এই দুইটা জিনিস তোমরা ধরতে পেরেছো। দেখো এটা কিন্তু বেশ বেশ কি বলবো, কঠিন বলবো না আমি, তবে বেশ মানে জানার মতন একটা জিনিস, এবং তুমি এখানে কিন্তু অনেক কিছু শেখার রয়েছে, তো একটু খেয়াল করো। এবার আমরা এই ধারা রিলেটেড অনেকগুলো অঙ্ক একসাথে সমাধান করব। দেখো এখানে কতগুলো অঙ্ক রয়েছে, প্রায় এখানে 12টা 10টা 11টা অঙ্ক রয়েছে, সবগুলো অঙ্ক আমাদের একবারে হয়ে যাবে। তো আমরা প্রথমে একটা কোশ্চেন নিয়ে কাজ করি। তো কোশ্চেনটা এরকম যে 1 + 2 + 3 + ডট 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 প্লাস এন। এন বলতে এখানে এন একটা চলক। এখন তুমি এনের মান যদি 10 দাও তাহলে 1 থেকে 10 পর্যন্ত যোগ করার কাজ করতে হবে। তাহলে এন পর্যন্ত বা এন ধারার এন পর্যন্ত কি করব আমরা? যোগফল নির্ণয়। তো সেই যোগফল নির্ণয়ের আমরা কি করব? অ্যালগরিদম ও ফ্লোচার্ট করব। কথা বুঝতে পেরেছো? আমরা কি করব? অ্যালগরিদম এবং ফ্লোচার্ট করব। তো প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা অ্যালগরিদম করব, ফ্লোচার্ট করব, তারপর আমরা অ্যালগরিদম করব। তো চলো আমরা প্রথমে ফ্লোচার্টটা শিখে ফেলি। দেখো খুব মনোযোগ দিবে কিন্তু, আমি বলে দিচ্ছি, কারণ এটা শিখতে পারলে তুমি এই তোমাদের মানে আমি কি করে বোঝাই, তোমাদের যতগুলো সৃজনশীল রয়েছে তার মধ্যে 80% সৃজনশীলে এই জায়গা থেকে প্রশ্ন হয়। তো এইরকম একটা জিনিস তোমরা শিখছো এখন, তো আশা করি তোমরা এই জায়গাটা খুব ভালো করে মনোযোগ দিবে। তো এইবার দেখো আমরা কি করব, প্রথমে আমরা কাজটা শুরু করব, মানে যোগ করার জন্য প্রথমে আমাদেরকে কাজ শুরু করতে হবে, আর কাজ শুরু করার জন্য স্টার্ট, আর শুরু করা বোঝাতে আমাদেরকে এই চিহ্ন ব্যবহার করতে হয়, তাই না? তারপরে আমরা কি করব, তারপরে আমাদের যেটা কাজ, আমি কিছু কথা বলবো তোমরা মেনে নাও। তুমি কত পর্যন্ত যোগ করবা? এন পর্যন্ত যোগ করবা না? তুমি যোগটা করবা কত পর্যন্ত? যোগ করবা তো এন পর্যন্ত। তাহলে আসলে এনটা কি? এনটা হচ্ছে আসলে 1 2 3 করতে করতে লাস্টের সংখ্যাটা কত, সে লাস্টের সংখ্যাটা কত সেটা হচ্ছে এন। তো লাস্টের সংখ্যা 50 হলে তুমি এখানে এনের মান 50 দিবা। তাহলে আমাদেরকে কি করতে হবে? সে এনের মানটা গ্রহণ করতে হবে। তাহলে ইনপুট এন গ্রহণ করা হলো। এবার দুইটা কথা বলবো, তুমি মেনে নাও আপাতত। কথা দুইটা কি? আমরা যোগ করাটাকে বলবো সাম, বুঝতে পেরেছো? যোগ করাটাকে বলবো সাম। তো আমি বলবো যে সাম সমান সমান 0। এই কথাটার মানে হচ্ছে আমরা এখনও যোগ করা শুরু করিনি, অর্থাৎ আমাদের এখন যোগফলটা কি আছে? 0 আছে। এবং আরও একটা কথা বলবো, আই সমান সমান 1, এটা মেনে নাও। আই সমান সমান 1 বলতে আমাদের প্রথম যে আই ইনিশিয়ালাইজেশান শুরু, সেটা কত দিয়ে হয়েছে? 1 দিয়ে হয়েছে।
তাই আমরা বলে দিলাম আই সমান সমান 1। দেখো এখন যদি ধারাটা এরকম না হয়ে এরকম 2 দিয়ে শুরু হইতো, তাহলে আমরা এই জায়গায় আই সমান সমান কত বলতাম, 2 বলতাম। তো একই টাইপের অঙ্ক। দেখো এটা আমরা ইনপুট না, এটা আমরা প্রক্রিয়াকরণের একটা অংশ হিসেবে ধরে নিব, যার ফলে আমরা এইরকম চিহ্ন দিব, আয়ত চিহ্ন। এরপরে আমাদের একটা কাজ রয়েছে, খুব মনোযোগ দিবা। কাজটা কি? আমরা একটা কথা বলবো যে আয়ের মান ছোট হবে অথবা সমান হবে এনের। এই কথাটা কি একটু ভালো করে বোঝো। এটা প্রথম আই, তারপরের আই এটা, তারপরের আই এটা, এরকম করতে করতে লাস্টের আই কোনটা? এটা না? এই ধারাটার শেষ সংখ্যা তো এটাই। তো লাস্টের আই যদি এন হয়, তাহলে আয়ের মান এনের থেকে তো বেশি হইতে পারবে না। এখন এনের মান যদি 85 হয়, তাহলে আয়ের মান, লাস্ট আয়ের মান কত? 50। তো 50-এর থেকে যদি 51 হয়ে যায়, সেটা কিন্তু আমাদের হবে না। তাহলে আমাদের লাস্টের আইটা কত বলো তো? 50। এই কারণে আমরা বলবো আইগুলা যে 1, 2, 3 এগুলো এনের থেকে ছোট হবে, এবং লাস্টের যে আই সেটা আমাদের এনের সমান হবে। কোনোভাবেই আয়ের মান এনের থেকে বড় হওয়া যাবে না। এই জিনিসটাকে আমরা এইভাবে প্রকাশ করছি যে আয়ের মান ছোট হোক, এই যে এদিকটায় মুখ দিয়েছি, ছোট হোক অথবা সমান হোক কার এনের, মানে এনের মান 50 হলে আমরা লাস্টের আইটা কত? 50। কিন্তু 51 তো নেওয়া যাবে না, কারণ আমাকে 50 পর্যন্ত যোগ করতে বলেছে। এখন এটা একটা সিদ্ধান্তের ব্যাপার। কীরকম সিদ্ধান্তের ব্যাপার? সিদ্ধান্ত বললে ঘুরি চিহ্ন দিতে হয়। চিহ্নটা আমার খুব বাজে হচ্ছে, তোমরা সুন্দর করে এরকমভাবে আঁকবে। এখন এটা দুইটা উত্তর, আমরা জানি ঘুরি চিহ্নের দুইটা উত্তর হয়, একটা হচ্ছে ইয়েস, সিদ্ধান্তের দুইটা উত্তর হয়, আর একটা কী বলতো? নো। তো যদি আয়ের মানগুলা এনের থেকে ছোট বা সমান হয়, তাহলে আমাদেরকে যোগ করতে হবে। আর যোগ করার জন্য সাম সমান সমান সাম প্লাস আই। এটা আমি একটু পর ব্যাখ্যা দিব, তোমরা আপাতত একটু দেখো। তারপরে আমাদের কাজ হবে আই সমান সমান আই প্লাস পার্থক্য। তো এই ধারাটার পার্থক্য কত করে তোমরা বলো তো? তোমরাই বলো যে এ ধারাটার পার্থক্য কত করে, বলো দেখি শুনি। এ ধারাটার পার্থক্য কত করে? 1, 2, 3, তো 1 করে না? 2 থেকে 1 বাদ দিলে 1 হয়, 3 থেকে 2 বাদ দিলে 1 হয়। তাহলে আই সমান সমান আই প্লাস পার্থক্য, তাহলে এখানে আমরা কত দিব? 1 দিব। তারপরে আমাদের যে কাজটা হবে, এই পাশ দিয়ে লাইনটাকে নিয়ে আইসা এই জায়গায় সংযোগ করে দিব। ভয় পাবার কিছু নাই, তোমরা যখন নিজেরা হাতে একটা করবা এমনি দেখবা যে হয়ে যাচ্ছে। আর নো হইলে আমরা বলবো প্রিন্ট সাম। ভয় পেও না, আমি বোঝাচ্ছি। এবং লাস্টে কী বলো তো? ইন্ড, মানে শেষ। তো আমি তোমাদের এবার একটু বুঝায় দিই এটা আসলে কাজ করে কি করে, তাহলে তোমরা প্রপারলি ফিল করতে পারবা ব্যাপারটাকে। ধরে নাও কথার কথা, আমরা এই ধারাটাই 10 পর্যন্ত যোগ করতে চাই, এনের মান 10। এটা কিন্তু তোমাকে দেখাইতে হবে না, আমি বোঝানোর স্বার্থে বোঝাচ্ছি তোমাকে, যাতে করে এই ফ্লো চার্ট যেটা করলা সেটা তুমি আসলে অনুভব করতে পারো। তো আমরা ধরে নিলাম যে এনের মান 10। এনের মান কত বলো তো? 10। তার মানে 1, 2, 3 এভাবে করতে করতে আমাদের 4, 5, 6, 7, 8, 9, 10 পর্যন্ত আমাদের যোগ করতে হবে। তো ঠিক আছে, কাজটা শুরু হবে। শুরু হওয়ার পরে ইনপুট এন, তো এনের মান আমরা মনে মনে কত ধরলাম? 10। তারপরে কী হবে? সামের মান 0 এবং আয়ের মান 1। কেন আয়ের মান 1? কারণ এটা শুরু হয়েছিল কত দিয়ে? 1 দিয়ে। তারপরে আমি বললাম যে আমাদের আয়ের মান 1। আমরা কি বললাম? আয়ের মান 1। তাহলে আয়ের মান 1, এই 1 এনের থেকে ছোট বা সমান কিনা? তো দেখো আমরা লাস্টের এই এনের মান কিন্তু মনে মনে 10 ধরেছি। হ্যাঁ, 10 ধরেছি। তাহলে 1 কিন্তু 10-এর থেকে ছোট। এখানে বলছে আয়ের মান এনের থেকে ছোট বা সমান হইতে হবে। ছোট হলেও হবে, সমান হলেও হবে। তো আমরা তো দেখতে পাচ্ছি যে হ্যাঁ, এখানে কি বলতো? আয়ের মান এনের থেকে ছোট। তাহলে ছোট হলে ইয়েস, না হইলে আমরা নোয়ের দিক যেতাম। ইয়েসের দিক গেল। ইয়েসের যাওয়ার পর কী করবে? সাম সমান সমান সাম প্লাস আই, অর্থাৎ যোগ করবে। তো একটু মনে করে দেখো, আমাদের যখন আমরা যোগ করা শুরু করিনি তখন আমাদের সামের মান ছিল 0। এখন এই যে এখানে বলে দিয়েছিলাম সামের মান 0। এখন বলছে সাম, নতুন সাম একটা বের করো। কি করে সামটা বের করবে? আগের যে সাম, তো আমাদের সামের মান কত? 0। এই 0-র সাথে আই যোগ করে, তো আয়ের মান কত আমাদের? এই যে আয়ের মান 1 নিলা, তাহলে 0-র সাথে 1 যোগ করে 1, তাহলে আমরা নতুন সামের মান কত পেলাম? 1 পেলাম। বুঝতে পেরেছ? তারপরে নিচে যাবে। নিচে যাওয়ার পর বলছে আই সমান সমান আই প্লাস 1, অর্থাৎ আয়ের আগের মানের সাথে 1 যোগ করে নতুন আয়ের মান নাও। তো আয়ের আগের মান কত ছিল? 1 ছিল। এই 1-এর সাথে 1 যোগ করলে আয়ের মান কত হয়ে গেল বলো তো? 2। ঠিক যেমন এখানে 1 থেকে কি হয়েছে বলো তো? 2 হয়েছে।
আর একটু দেখো ক্লিয়ার হয়ে যাবে। এবার আয়ের মান কিন্তু 2, এবার এপার দিয়ে আসবে, এপার দিয়ে আসবে, এপার দিয়ে আসবে, দিয়ে বলবে এবার আয়ের মান কত 2। তো আয়ের মান 2, এটা এনের থেকে ছোট বা সমান কিনা। তো এনের মান তো আমরা 10 ধরছিলাম, তো হ্যাঁ 2 তো 10-এর থেকে ছোট, তাহলে ইয়েস। ইয়েস হলে আবার যোগ করবে। তো সাম সমান সমান সাম প্লাস আই। তো দেখো এর আগে কিন্তু আমাদের কিছুক্ষণ আগে সামের মান 1 ছিল, এটা এখন পূরণ হয়ে যাবে, কারণ আমরা আবার যোগ করব। তাহলে এর আগের যেটা যোগ করে পেয়েছিলাম সেটা পূরণ হয়ে গেল। তো এর আগে যোগ করে আমরা 1 পেয়েছিলাম, তো 1-এর সাথে আই যোগ করতে হবে। আয়ের মান কিন্তু এবার কত 2। তাহলে দেখো 1-এর সাথে 2 যোগ করলে এবার সামের মান, এই সামের মান কিন্তু আমরা 3 পেলাম। বুঝতে পেরেছ? তাহলে একটা ছিল আমাদের এর আগের সাম, আর আইটা হচ্ছে আমাদের এই যে 1 বৃদ্ধি হয়ে আমরা আয়ের মান 2 পেলাম। তাহলে 2-এর সাথে 1 যোগ করে নতুন সাম পেলাম 3। মনে রেখো, নিচে আসবে, নিচে এসে বলছে যে আয়ের মান আবার 1 বৃদ্ধি করো। তো দেখো এর আগে আয়ের মান এর আগে একটা ছিল কত 2 ছিল না, এখন ওই 2-এর সাথে 1 যোগ করে এবার আয়ের মান হয়ে যাবে কত 3। ঠিক যেমন এখানে কি হয়েছে বলো তো, 3 হয়েছে। এই যে 1 2 3 4 5 6, বুঝতে পারছো? তো এবার আয়ের মান কত বলো তো ভাই, আমাদের 3। এবার আমরা এই 3কে নিয়ে চলে যাচ্ছি এবং বললাম আয়ের মান 3। আয়ের মান কত 3। এটা 10-এর থেকে ছোট বা সমান কিনা, বলবে হ্যাঁ ছোট। তাহলে আবার যোগের কাছে যাও, তাহলে আবার যোগ করবে। তো যোগ করে এবার কত হবে, তো আমাদের এর আগে কিন্তু যোগ করে 3 পেয়েছিলাম, তাহলে এর আগে আমাদের যোগ করে 3 ছিল, 3-এর সাথে এবার আই যোগ হবে। তো আয়ের মানও কিন্তু আমাদের কত হইলো, আয়ের মান 3 হইলো। তাহলে 3-এর সাথে 3 যোগ হয়ে কিন্তু আমাদের এই যে আয়ের মান 3 হয়েছিল, 3-এর সাথে 3 যোগ করে এবার আমরা সামের মান পেয়ে গেলাম কত বলো তো 6। তাহলে 6। এবার নিচে আসবে, নিচে এসে বলবে আয়ের মান কত করো, 1 করে বৃদ্ধি করো। তো আয়ের মান 3 ছিল, 3টা এবার হয়ে যাবে কত বলো তো 4। দেখো 3-এর পরে কিন্তু 4 হওয়ার কথা। তো এইভাবে বাড়তে বাড়তে কত পর্যন্ত যাবে, 10 পর্যন্ত। আশা করি বুঝতে পেরেছ। তো দেখো 2 আর 1 যোগ করলে 3 হয়, 3 আর 3 যোগ করলে কত হয়, 6 হয়। দেখো আমরা কিন্তু এখানেও 3 পেয়েছিলাম, তারপরে 6 পেলাম। এবার 6 আর 4 যোগ করলে কত পাবো বলো তো, 10 পাবো। তো মেকানিজমটা এরকম যে যোগের কাজটা আসলে আমাদের বারবার লুপ আকারে হতেই থাকবে। আমরা আয়ের মান আমরা কি করব, আয়ের মান চেক করব, তারপরে আয়ের মান যদি শর্ত মানে তাহলে যোগ করব, যোগ করার পরে আয়ের মান আবার বৃদ্ধি করব, বৃদ্ধি করার পরে আবার আমরা চেক করব, চেক করার পর শর্ত মানলে যোগ করব, যোগ করার পর আয়ের মান আবার বৃদ্ধি করব, আবার আমরা আয়ের মান চেক করব যে আমাদের শর্ত তো দেওয়া ছিল 10 পর্যন্ত, তো আয়ের মান 10 পর্যন্ত হচ্ছে কিনা, 10-এর নিচে হলে আবার যোগ করবে, আবার আয়ের মান বাড়াবে। এরকম করতে করতে যে আয়ের মান 4 হইলো লাস্টে, তারপরে 5 6 7 8 9 10, কোনো এক সময় আয়ের মান কিন্তু 10 হয়ে যাবে। তো আয়ের মান যখন 10 হবে, আর এদিকে কিন্তু যোগফলও বাড়তে আছে, যোগফলও বাড়ছে। তো আয়ের মান যখন 10 হয়ে যাবে তখন বলবে 10, 10-এর থেকে ছোট বা সমান। তো ছোট না হলেও তো সমান, তাহলে ইয়েস। তাহলে আবার যোগ করবে, যোগ করে আবার একটা যোগফল পাবা, আবার আয়ের মান বাড়াবে। তাহলে 10-এর সাথে এবার 1 যোগ হয়ে এবার আয়ের মান কত হবে, 11। খুব মনোযোগ। এবার ব্যবহার কেন কিন্তু এনের মান দিয়েছিল 10, কিন্তু এনটাই ছিল আমাদের লাস্টের আয়, কিন্তু আমরা এখানে আয়ের মান কিন্তু 11 পেয়ে গেছি। এবার এখানে নিয়ে এসে আমি বলছি আয়ের মান আমাদের 11। তো 11 10-এর থেকে এনের মান কত 10, 10-এর থেকে ছোট বা সমান কিনা। তো বলবে যে ভাই 11 না 10-এর থেকে ছোটও না সমানও না, তাহলে ইয়েসের দিক যাব না নয়ের দিক যাব, এবার নয়ের দিকে যাব। তো এই যে 10 পর্যন্ত আমরা যে যোগ করে একটা যোগফল পেলাম, সেই যোগফলটাকে আমরা কী দিয়ে দেবো, প্রিন্ট দিয়ে দেবো। লাস্টে কী বলো তো, ইন। বুঝতে পারলে ভালো, না পারলে আরেকবার ভিডিওটা দেখো। এবং এটার অ্যালগোরিদম লেখাটাও সহজ। আমরা লিখবো হচ্ছে 1, ধাপ 2, ধাপ 3, ধাপ 4, ধাপ 5, তারপরে ধাপ কত বলো তো 6, এরকম। তো আমরা এইভাবে লিখব ধাপ 1। তো ধাপ 1-এ কী করেছিল, স্টার্ট মানে শুরু করি, ধাপ 1-এর পরে ধাপ 2, ধাপ 2 কী করছো, ওই যে লাস্টের এন, এই এনের মান গ্রহণ করছো, কত পর্যন্ত যোগ করতে চাও, তাহলে এন এর মান গ্রহণ করি বা গ্রহণ। ধাপ 2-এর পরে এবার ধাপ কত, 3। ধাপ 3-এ কী করছো বাবু, ধাপ 3-এ এই যে এই জিনিসটা ধরে নিয়েছো না, তাহলে সাম সমান সমান 0, অর্থাৎ যোগফল 0 শুরুতে এবং আয়ের মান 1, এবং এই ধারাটা শুরু হয়েছে কত দিয়ে, 1 দিয়ে, তাহলে আয়ের মান 1 নিই। ধাপ 3-এর পরে ধাপ কত হবে, ধাপ 4। ধাপ 4-এ কী করেছো, এই যে দেখো এটা ধাপ 4, ধাপ নাম্বার এটা হচ্ছে 4। খুব মানে হিজিবিজি হয়ে গেল জায়গাটা বোঝাতে, যে তো আশা করি লেখা যাবে, যাবে না, লেখা যাবে। এবার দেখো আমরা কি করব, ধাপ 4 কিন্তু এটা,
1 2 3 4। তো 4-এ কী করছো, এটা একটা ঘুড়ি চিহ্ন না? তো আমি বলেছিলাম ঘুড়ি চিহ্নের মধ্যে কোনো কিছু লেখা থাকলে সেটা লিখে দিবা, দিয়ে প্রশ্ন করবা কি না। এখন এর উত্তর দুইটা হতে পারে, একটা হচ্ছে ইয়েস মানে হ্যাঁ, আর একটা কী বলতো নো মানে কী বলতো না। তো হ্যাঁ হইলে তুমি গেছো এটা কত নাম্বার, 5 নাম্বার। তাহলে হ্যাঁ হলে 5 নং ধাপে যাই। আর এটা হ্যাঁ হলে 5-এ গেছিল, আর না হলে কততে যেতে হবে, এটা ধাপ নাম্বার দিইনি আমি, 1 2 3 4 5 6, এটা 7 দিলাম আর এটা 8 দিলাম। তাহলে না হলে 7 নং ধাপে যাই। তো ধাপ 4-এর পরে ধাপ কত হয়, ধাপ 4-এর পরে ধাপ 5 হয়। তো ধাপ 5 কোনটা, এটা। এখানে কি করছো, সাম সমান সমান সাম প্লাস আই, এটাই তো যোগ করার সূত্র। যোগ করার সূত্র যে আগের সামটার সাথে আমরা কি করব, আইকে যোগ করব, যোগ করে আমরা নতুন সাম পাবো। তার মানে এখানে আমরা যোগ করছি, তাহলে সাম নির্ণয় করি। সাম বলতেই যোগ করা, মানে যোগফল নির্ণয় করা, তাহলে সাম নির্ণয় করি। ধাপ 5-এর পরে ধাপ 6। ধাপ 6 কী করছো, দেখো যে আই সমান সমান আই প্লাস 1, তার মানে 1টা দিয়েছিল এ ধারার পার্থক্য 1 করে, তাই তো এখানে আসলে হচ্ছেটা কি, আয়ের মান 1 করে বাড়ছে। তাহলে লিখো আয়ের মান 1 করে বৃদ্ধি করি। ধাপ 6-এর পরে ধাপ কত হয়, ধাপ 7 হয়। ধাপ 7-এ কী করছো, সামের মান প্রিন্ট দিই। সাম মানে কি, যে যোগফল পেলাম সে যোগফল প্রিন্ট দিই। তাহলে সাম এর মান কি করি, প্রিন্ট দিই। ধাপ 7-এর পরে ধাপ কত হয়, ধাপ 8। তো ধাপ 8-এ কী করছো, শেষ করি। ধাপ 8-এ শেষ করি। এইবার দেখো এই অঙ্কটা দিয়ে তোমরা এই সবগুলো অঙ্ক করতে পারবে, খালি একটু পার্থক্য আসবে, একটু ভিন্নতা আসবে, জিনিসগুলো একটু খুব লক্ষ্য করো। তো আমি একটা কাজ করি, এই জিনিসটা একটু ফ্রেশ করে আমি ওই পাশে করি। তো আমরা এই অঙ্কটা করলাম না, এবার তোমাদের বোঝার স্বার্থে আমি আরেকবার করাই। এবার এই অঙ্কটা আমি করাই দিই, এই যে 2 4 6 ডট 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 এন, এই ধারাটা করাই দিই। তাহলে এবারের কোশ্চেনটা হচ্ছে আমাদের আরেকটা ধারাটা কেমন, কোশ্চেন নাম্বার 2 যোগ 4 যোগ 6 যোগ ডট 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 যোগ এন ধারার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট। তো আমরা এক পাশে কী করি বলো তো, ফ্লোচার্টটা করি, আর ফ্লোচার্টটা পারলেই তো অ্যালগরিদম পারা যায়। তো ফ্লোচার্ট কী করে করবে, প্রথমে কী করতে হবে, কাজটা শুরু করতে হবে। দেখো সেম কিনা, তারপরে এই যে দেখো আমরা এগুলো তো মাঝখানে যোগ চিহ্ন আছে, মানে তো যোগই তো করতে হবে। তো যোগ করবা, কত পর্যন্ত যোগ করবা, এন পর্যন্ত, এনের মান দিয়ে দিতে হবে। কত পর্যন্ত যোগ করতে চাও, তাহলে ইনপুট এনের মান দাও, আর ইনপুটের জন্য কোন চিহ্ন, এই চিহ্ন। এইবার আমরা দুইটা জিনিস ধরে নিব। তা আমরা এখনও যোগ করা শুরু করিনি, তাহলে সামের মান কত, 0। এবং আমাদের এই ধারাটা শুরু হয়েছে কত দিয়ে, 2 দিয়ে। দেখো এই ধারাটা শুরু হয়েছিল 1 দিয়ে, তাই আমরা এখানে আয়ের মানও 1 দিয়েছিলাম। একইভাবে এই ধারাটা শুরু হয়েছে কত দিয়ে, 2 দিয়ে, তাহলে আমরা আয়ের মান কত ধরবো, 2। খুব সহজ না? তারপরে ওই একই কথা, দেখো এগুলো যদি এক একটা আই হয়, তাহলে আমাদের লাস্টের আই কোনটা, এনের থেকে বড় হওয়াই যাবে না। তাহলে আয়ের মান ছোট হোক অথবা সমান হোক কার, এনের। এখন এটা মানলে ইয়েস, এটা মানলে কি ইয়েস, আর না মানলে কি বলতো, নো। তো মানলে কি করব, যোগ করার কাজটা করতে হবে, মানে সাম সমান সমান সাম প্লাস আই। তারপরে কি করতে হবে, আমাদেরকে মান বাড়াতে হবে। মানটা বাড়াবা কী করে, এই প্রথমেতে 2 যোগ করলা, তারপরে 4 যোগ করবা, তারপরে 6 যোগ করবা। তাহলে আই সমান সমান আই প্লাস পার্থক্য। দেখো এর আগের ধারাটায় 1 2 3 1 করে বাড়ছিল, পার্থক্য 1 করেছিল, কিন্তু এই ধারাটায় 2 4 6 কত করে বাড়ছে, 2 করে বাড়ছে, তাহলে পার্থক্য 2। তাহলে আমরা আই সমান সমান এখানে, যেখানে এর আগের বার আই সমান সমান আই প্লাস 1 লিখেছিলাম, সেখানে আমরা লিখলাম এবার আই সমান সমান আই প্লাস 2। এবার এটাকে এপার দিয়ে নিয়ে আইসা এইখানে আমরা সেট করে দিব, এখানে একটা সংযোগ দিয়ে সেট করে দিব। আর নো হইলে আমরা কি বলবো বলো তো, প্রিন্ট সাম, আর লাস্টে কি বলো তো, ইন্ট। এটার অ্যালগরিদম কি আমাকে লিখে দেওয়া লাগবে, আমি কিন্তু লিখে দেবো না, লিখে দেওয়ার প্রয়োজন নাই। শুরু করি, এনের মান গ্রহণ করি, সাম সমান সমান 0, আই সমান সমান 2 নিই, আই ছোটো বা সমান এনের কিনা, হ্যাঁ হলে এত নাম্বার ধাপে যাই, না হলে এত নাম্বার ধাপে যাই।
সাম নির্ণয় করি, আয়ের মান 2 করে বৃদ্ধি করি, এখানে আই প্লাস 2 2 করে বাড়ছে, আয়ের মান 2 করে বৃদ্ধি করি, সামের মান প্রদর্শন করি, শেষ করি। এখন চলো আমরা এই সবগুলো অঙ্ক কী করে করব। দেখো এখানে 5, 10, 15, তাহলে এই ধারাটার জন্য কি হইতো, এই ধারাটার জন্য আমাদের এটা সেম থাকতো এবং আয়ের মান এটা কি 2 দিয়ে শুরু হয়েছে, এটা কি 2 দিয়ে শুরু হয়েছে না 5 দিয়ে, তাহলে এখানে আমরা কত লিখতাম, আয়ের মান 5। এটাও সেম থাকতো, এটাও সেম থাকতো, এই জায়গায় একটু চেঞ্জ আসতো। কেমন চেঞ্জ, 5-এর পরে 10, 10-এর পরে 15, তাহলে পার্থক্য কত করে, 5 করে না, তাহলে আই সমান সমান আই প্লাস পার্থক্য, তাহলে এখানে পার্থক্য 5 করে, তাহলে 2-এর জায়গায় কি দিতাম 5। সব সেম। অ্যালগোরিদমও একটু লিখে চেঞ্জ করতে হইতো, মানে চেঞ্জ কি, আই সমান সমান 2 নিয়েছিল তো ওখানে লিখতে হবে আই সমান সমান 5 নিই, আর এখানে আয়ের মান 5 করে বৃদ্ধি করি, একই কথা। এরপরে দেখো এই ধারাটা কি করে করতাম, এই ধারাটা 1.5, 2.5, 3.5, তো শুরু হয়েছে কত দিয়ে, 1.5 দিয়ে, তাহলে এখানে আমরা যে আই সমান সমান 5 লিখেছি না, এই 5-এর জায়গায় আমরা কী দিতাম বলো তো, 1.2। আবার দেখো এটাও সেম থাকতো, এটাও সেম থাকতো, এই জায়গায় এসে চেঞ্জ হতো, কী চেঞ্জ হতো, দেখো 1.5 আর 2.5 এদের মধ্যে পার্থক্য কত, 1, আবার 2.5, 3.5 এদের মধ্যে পার্থক্য কত, 1, তাহলে পার্থক্য 1 করে, তাহলে এখানে আমরা লিখতাম আই সমান সমান আই প্লাস 1, এখানে কি লিখতাম আই প্লাস 1। কথা বুঝতে পেরেছ, বাকি সব সেম। এই ধারাটা, এই যে একটু মজার একটা ধারা পেয়েছি, চলো তো এই ধারাটা কী করে করা যায়। এই ধারাটা করার জন্য তোমাদেরকে একটা কথা বলি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। এখানে কি ঘটনা হয়েছে, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস n স্কোয়ার। আমি একটা কথা বলি, তোমরা একটু মন দিয়ে শোনো তো, মনটা আমাকে দিয়ে দাও আজকে তোমাদের। দেখো তো এখানে আসলে স্কোয়ারগুলো আছে কার উপরে, 1-এর উপরে, 2-এর উপরে, 3-এর উপরে, n-এর উপরে। স্কোয়ার কিন্তু চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে কে, 1, 2, 3 এগুলা। তো আমরা স্কোয়ার আসলে দেখতে যাব না, আমরা দেখতে যাব চেঞ্জ হচ্ছে কোনগুলা। তো যেগুলান চেঞ্জ হচ্ছে এইগুলানকে আমরা আই ভাববো, তাহলে এটা একটা আই, 2 একটা আই, 2-এর ওপর স্কোয়ার আমরা হিসাব করতে যাব না, 3 একটা আই, যেগুলো চেঞ্জ হচ্ছে n একটা কি বলো তো আই। কথা বুঝতে পেরেছ, তাহলে সেম জিনিসটাই আরেকটা জায়গায় চেঞ্জ হবে, আমি একটু পরে দেখাই, আগে চলো। তাহলে আমরা কি করতাম, শুরু করতাম, এখানেও লাস্টের আইটা কত n, তাহলে n এর মান গ্রহণ করতাম, তারপরে প্রথমে যোগফল 0 থাকে এবং আই সমান সমান কত, শুরু হয়েছে কত দিয়ে, এটা 1-এর ওপর স্কোয়ার দিয়ে শুরু হয়েছে, ওই দিকে আমরা ভাবতেই যাব না, স্কোয়ার তো সবার মাথাতেই আছে। আসলে চেঞ্জ হয়েছে 1-এর পরে 2, 2-এর পরে 3, তাহলে চেঞ্জ হচ্ছে 1, 2, 3, এই যে নিচেরগুলা ভিত্তিগুলা, তাহলে এই ভিত্তি শুরু কোটা কত, 1 না, তাই আমাদেরকে এখানেও লিখতে হইতো আই সমান সমান 1, শুরু হয়েছে কত দিয়ে, 1 দিয়ে। এটাও সেম থাকতো, এই জায়গাটা একটু চেঞ্জ হইতো, এই জায়গাটা কেন চেঞ্জ হইতো, দেখো এখানে লেখা আছে যে সাম সমান সমান সাম প্লাস আই, এই কথাটাই তো লেখা আছে, কিন্তু এই জায়গাটা একটু খেয়াল করো, এই জায়গাটা একটু খেয়াল করো, এগুলো যদি একটা আই হয় তাহলে আইগুলোর ওপরে কী আছে, স্কোয়ার আছে। তো আইগুলোর ওপর স্কোয়ার আছে, এই ব্যাপারটাকে আমরা বলি আই গুণিত আই। স্কোয়ার মানে কি, গুণ না, এখন গুণ তো কম্পিউটারে এভাবে লেখা যায় না, তাহলে আই গুণিত আই। তার মানে এখানে আমরা যেখানে সাম সমান সমান সাম প্লাস আই লিখেছিলাম, সেখানে আয়ের ওপর স্কোয়ার হবে, আর আয়ের ওপর স্কোয়ার মানে আই গুণিত আই, বাকি সব সেম বলতে এই যে দেখো এখানে 1, 2, 3 কত করে বাড়ছে, 1 করেই তো বাড়ছে, 1, 2, 3 1 করে বাড়ছে না, তাহলে আই সমান সমান আই প্লাস 1, এটাও সেম থাকতো, খালি সূত্রের এই জায়গাটায় আয়ের জায়গায় আই গুণিত আই করতে হইলো। বুঝতে না পারলে আরেকবার ভিডিওটা একটু পেছন থেকে দেখো। এটার ক্ষেত্রে কী হইতো তোমরাই বলো তো, দেখো এটার ক্ষেত্রেও শুরু হয়েছে কত দিয়ে, 1 দিয়ে, তাহলে আয়ের মান 1, এটা ঠিক আছে, এটাও ঠিক আছে, শুধু সূত্রের জায়গাটায় চেঞ্জ হইতো। তো সূত্রের জায়গাটাই ছিল সাম সমান সমান সাম প্লাস আই, এটা অরিজিনাল শিখেছি আমরা, কিন্তু আমরা দেখছি এখানে এগুলো যদি একটা আই হয়, তাহলে আইগুলোর ওপরে কি আছে, 5 আছে, আইগুলোর ওপরে কি আছে, সব আইগুলোর ওপরে 5 আছে। তো আমাদের আই তো চেঞ্জ তো হচ্ছে আই মানে চলকের মাথায় কি আছে সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। তাহলে আমরা এখানে আয়ের মান 1ই দিতাম, ঠিক আছে, আর এই জায়গাটা একটু চেঞ্জ হইতো, চেঞ্জটা কি এখানে কি লিখেছিলাম, সাম সমান সমান সাম প্লাস আই, কিন্তু একটু খেয়াল করে দেখো আইগুলার মাথায় কত আছে, এগুলো যদি একটা আই হয় তাহলে আইগুলার মাথায় 5 করে আছে, তো আইগুলার মাথায় যেহেতু 5 করে আছে, তাহলে আই টু দি পাওয়ার কী বলো তো 5। এখন দেখো আই টু দি পাওয়ার 5 কি তুমি এভাবে লিখবা, সাম সমান সমান সাম প্লাস আই গুণিত আই গুণিত আই গুণিত আই গুণিত আই, দেখতে বিশ্রী লাগছে না, তো এটার একটা শর্টকাট আছে, শর্টকাটটা কি, সাম সমান সমান সাম প্লাস পাওয়ার, কার পাওয়ার, আয়ের পাওয়ার কত, 5। বুঝতে পেরেছ, তাহলে ধারাটা যদি 2 থাকে
তাহলে আমরা লিখলাম না হয় সাম সমান সমান সাম প্লাস আয়ের ওপরে স্কোয়ার, তো তাহলে আই গুণিত আয়। কিন্তু 2-এর থেকে যদি বেশি হয়ে যায়, মানে আয়ের পাওয়ার যদি 3 থাকে, 4 থাকে, 5 থাকে, যেমন এখানে দেখছি আমরা এই আইগুলার পাওয়ার কত করে আছে, 5 করে আছে, তখন আমরা লিখব পাওয়ার আই কমা 5। এখানে 5 আছে তাই 5 লিখলাম। পাওয়ার যদি 3 থাকতো তাহলে আমরা লিখতাম পাওয়ার আই কমা 3। সোজা কথা, স্কোয়ার থাকলে আমরা আই গুণিত আই লিখব, কিন্তু 2 স্কোয়ার না থেকে অর্থাৎ 2-এর থেকে বেশি পাওয়ার থাকলে অর্থাৎ 3, 4, 5, 6, তখন আমরা লিখব পাওয়ার আই, আর যত পাওয়ার থাকবে, পাওয়ার 5 থাকলে পাওয়ার 5 আই কমা 5, পাওয়ার 10 থাকলে আই কমা 10। বাকি তাহলে আমাদের এই সূত্রের জায়গাটায় শুধু লিখতাম সাম সমান সমান সাম প্লাস আই না লিখে লিখতাম পাওয়ার আই কমা 5। তোমাদের বইও কিন্তু এগুলো একটু বুঝিয়ে দেওয়া আছে। তারপরে দেখো এই ধারাটা এইবার যেটা শিখবো এটা একদম সহজ। সেটা কি বলতো, যে একটা সংখ্যা আসলে জোড় না সেটা বিজোড়, এটা আসলে নির্ণয় করার অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। আমি যদি তোমাকে বলি যে দেখো যে 17, এই সংখ্যাটা জোড় না বিজোড়, তোমরা বলবা বিজোড়। আমি যদি বলি ভাইয়া একটা সংখ্যা হচ্ছে 14, জোড় না বিজোড়, তুমি বলবে এটা জোড়। তাহলে এটা জোড়, আর এটা কি বলছো বলো তো, বিজোড়। তো এটা তো আমরা মানুষটা বলে দিতে পারি খুব সুন্দর করে, তাই না? কিন্তু কম্পিউটার আসলে কী করে ক্যালকুলেশন করে জানো? কম্পিউটার ক্যালকুলেশন করে, বা যেটা অরিজিনাল নিয়ম একটা সংখ্যা জোড় না বিজোড় সেটা বের করার, ওই সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ দিতে হবে। ওই সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ দেওয়ার পর যদি ভাগ যায় তাহলে জোড়, আর যদি ভাগ না যায় তাহলে বেজোড়। ধরে নাও আমরা একটা সংখ্যা নিলাম 8, এই 8কে 2 দিয়ে ভাগ দাও তো, তাহলে 4 দুগুণা 8। দেখো ভাগ গেল বলেই তো ভাগশেষ কত এসছে, 0 এসছে, তাহলে ভাগ গেল, তার মানে আমরা বুঝে নেব 8 হচ্ছে একটা জোড় সংখ্যা। আবার যদি আমরা 9কে 2 দিয়ে ভাগ করি তাহলে দেখো 4 দুগুণা কত হয়, 8 হয়, 9 থেকে 8 বাদ দিলে 1। দেখো ভাগ গেল না বলতে দেখো ভাগশেষ থেকে যাচ্ছে। ভাগশেষ থেকে যাওয়া মানে আসলে ভাগটা নিঃশেষে বিভাজ্য হইল না, অর্থাৎ যদি 2 দিয়ে ভাগ চলে যায় তাহলে জোড়, আর ভাগ না গেলে বেজোড়। তো এই জিনিসটাকে হিসাব করে আসলে আমরা একটা সংখ্যা জোড় না বিজোড় তা নির্ণয় করার অ্যালগরিদম ফ্লোচার্ট করতে পারি। তো চলো আমরা প্রথমে ফ্লোচার্টটা করে ফেলি। দেখো ফ্লোচার্টটা করছো তোমরা কি করে একটু খেয়াল করো। আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে আমাদেরকে শুরু করতে হবে। তাহলে শুরু করার জন্য কি স্টার্ট, এরপরে আমাদেরকে কী করতে হবে, যে সংখ্যাটা জোড় না বিজোড় নির্ণয় করতে চাই সেই সংখ্যাটা আমাদেরকে ইনপুট হিসেবে নিতে হবে। তো সংখ্যাটাকে আমি এন ধরে নিলাম, তাহলে ইনপুট এন। সংখ্যাটাকে ইনপুট নেওয়ার জন্য চিহ্ন, ইনপুট নেওয়ার পরে কী করব, সেই সংখ্যাটার আমরা ভাগশেষ নির্ণয় করব। দেখো এই যে চিহ্নটা, এই চিহ্নটা দিয়ে ভাগশেষ নির্ণয় করা হয়। তো ভাগশেষ কী দিয়ে নির্ণয় করব, 2 দিয়ে ভাগ করার ফলে। তো সেই সংখ্যাটা 2 দিয়ে ভাগ করার ফলে ভাগশেষটা 0 হচ্ছে কিনা আমরা সেটা দেখব। তো ভাগশেষ 0 হতেও পারে নাও পারে, তার মানে এটা একটা সিদ্ধান্তর ব্যাপার। তাহলে একটা হচ্ছে ইয়েস আর একটা কী বলতো নো। তাহলে একটা হচ্ছে ইয়েস আর একটা হচ্ছে নো। তো আমরা যদি সেই সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করার পর, এটা কিন্তু ভাগশেষ চিহ্ন, এই যে এটা হচ্ছে ভাগ চিহ্ন, বুঝতে পারছো? আর এটা কী বলতো, ভাগশেষ। এটা যদি লেখা থাকে তাহলে এটা ভাগফলকে নির্দেশ করবে, ভাগফলকে। আর এই চিহ্নটা আসলে নির্দেশ করে ভাগশেষকে। ভাগশেষ বলতে যেমন এ ভাগটায় ভাগশেষ কত ছিল, 0, এ ভাগটায় ভাগশেষ কত ছিল, 1। বুঝতে পেরেছ? তাহলে এই চিহ্নটা ভাগশেষকে প্রকাশ করে, ভাগশেষ মনে থাকবে তো, ভাগশেষকে প্রকাশ করে। তো আমাদের এবার কাজ হচ্ছে কি করা বলো তো, আমাদের কাজ হচ্ছে ভাগ করার ফলে দেখব ভাগশেষটা আমাদের 0 হচ্ছে কিনা। কত দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করার ফলে আমাদের ভাগশেষটা 0 হচ্ছে কিনা। তো 0 হতেও পারে আবার নাও পারে। যদি 0 হয়, যেমন এখানে 8কে 2 দিয়ে ভাগ করেছিলাম এবং ভাগশেষ 0 হয়েছিল, তখন আমরা বলেছিলাম 8 জোড়। তার মানে 2 দিয়ে ভাগ চলে গেলে আমরা সেটাকে জোড় বলি। আর জোড়কে ইংরেজিতে বলা হয় ইভেন নাম্বার, তাই আমরা বলবো প্রিন্ট ইভেন, অর্থাৎ এটা একটা জোড় সংখ্যা, প্রিন্ট দিয়ে দাও। আর যদি 2 দিয়ে ভাগ না যেত, নো হইতো, তাহলে আমরা বলতো এটা জোড় সংখ্যা না, এটা বেজোড় সংখ্যা। আর বেজোড় সংখ্যাকে আমরা ইংরেজিতে বলি ওড নাম্বার, তাহলে প্রিন্ট ওড নাম্বার বা প্রিন্ট ওড। উত্তর যে কোনো একটা হবে। তাহলে এই দুইটা দাগে এক জায়গায় নিয়ে এসে সংযোজক দিয়ে কী বলতো, ইন্ড। তাহলে এটাই ছিল আমাদের কী বলতো অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। দেখো এর আগে যে ফ্লোচার্টটা করলা ধারা, প্লিজ রিকোয়েস্ট করছি, এটা তোমাদের বুঝতে হবে, পারতে হবে, প্রয়োজনে বারবার দেখো এই জায়গাটা, কারণ এখান থেকে প্রশ্ন হবে তোমাদের, আমি সৃজনশীল করানোর সময় দেখাবো নি। তো যাই হোক, জোড় না বিজোড়ের ব্যাপারটা বুঝতে পেরেছো। এটা কী করবা, প্রথমে লিখবা বলো তো, শুরু করি, এন এর মান গ্রহণ করি, মানে যে সংখ্যাটা জোড় না বিজোড় বের করতে চাও সেই সংখ্যাটা গ্রহণ করি। তারপরে কি লিখবা, এন, ধাপ 3 কি লিখবা, এন ভাগশেষ 2 = 0 কি না, হ্যাঁ হলে এত নাম্বার ধাপে যায়, না হলে এত নাম্বার ধাপে যায়। ধাপ নাম্বার 1, 2, 3,
4 5, তাহলে হ্যাঁ হলে 4 নাম্বার ধাপে যাই, না হলে 5 নাম্বার ধাপে যাই। তারপর এটা 6 নাম্বার ধাপ, 6 নাম্বার ধাপে কী করি, শেষ করি। তো অ্যালগোরিদম আশা করি তোমরা পারবা। অ্যালগোরিদম তো একটা একদম সহজ, ফ্লো চার্ট পারলে অ্যালগোরিদম সহজ। তো আমি আবারও বলছি, পরীক্ষার হলে যদি শুধু অ্যালগোরিদম আসে তুমি রাফ খাতায় ফ্লো চার্টটা করে নিবা, ওকে। তো একটা সংখ্যার জন্য বিজোড় আমরা বের করতে পারলাম। এবার দেখো আরও দুইটা কঠিন অ্যালগোরিদম ফ্লো চার্ট রয়েছে। এই দুইটা কঠিন কেন বলছি, কারণ অনেক ছেলে মেয়ে দুইটা বুঝতে পারে না। তো আমি একটু বোঝানোর চেষ্টা করছি তোমাদেরকে আমার জান প্রাণ দিয়ে, ওকে। তো সবাই রেডি? একটু খেয়াল করো। আসলে গসাগুর ব্যাপারটা বোঝানোর জন্য তোমাকে আমি কিছু উদ্ধৃতি দিই, কিছু আমি কথাবার্তা তোমার সাথে আমি বলি। তো আমরা ছোটোবেলায় গসাগু মানে তো বোঝো, তাই না? গসাগু মানে তো নিশ্চয়ই তোমরা বোঝো। গসাগু বলতে আমরা কোনটাকে বলি বলো তো? আমরা ছোটোবেলায় এই কাজটা করতাম কিনা, ধরে নাও আমি তোমাকে যদি বলি 12 এবং 20-এর গসাগু কত, তো আমরা কি করতাম, 12-র যে গুণনীয়ক সে গুণনীয়কগুলো বের করতাম। তো 12-র গুণনীয়ক কোনগুলা? 12-র গুণনীয়ক হচ্ছে 1। গুণনীয়ক বলতে যেগুলো সংখ্যা দিয়ে 12কে ভাগ করা যায় সেগুলো হচ্ছে 12-র গুণনীয়ক। তো 12কে 1 দিয়ে ভাগ করা যাবে, 2 দিয়ে ভাগ করা যাবে, 3 দিয়ে ভাগ করা যাবে, 3 4 12, 4 দিয়ে ভাগ করা যাবে, 6 দিয়ে ভাগ করা যাবে এবং 12 দিয়ে ভাগ করা যাবে। আর 20-এর গুণনীয়ক বের করতে বললে, মানে আমি চাচ্ছি দুইটা সংখ্যার গসাগু বলেছে না, তাহলে একটা সংখ্যা ধরে নাও 12 আর একটা সংখ্যা 20, এই দুইটার গসাগু কত? তো আমরা ছোটোবেলায় এইভাবে বের করতাম। তো 12-র গুণনীয়কগুলো বের করতাম, তারপরে 20-এর গুণনীয়ক বের করতাম। তো 20-এর গুণনীয়ক কত? 1 2 3 দিয়ে 20কে ভাগ করা যায় না, 4 5 করি, 4 দিয়ে যায়, 5 দিয়ে যায়, তারপরে 10 দিয়ে ভাগ করা যায়, তারপরে হচ্ছে 20 দিয়ে ভাগ করা যায়। এগুলো হচ্ছে কি বলো তো? 20-এর গুণনীয়ক। তো গরিষ্ঠ মানে সবচেয়ে বড়, তো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তো এর মধ্যে সবচেয়ে বড় মিল যেটা, দেখো অ্যারো আছে এমন কিছু সবচেয়ে মিল আছে এরকম বড়। তো 1 অ্যারো আছে, 1 অ্যারো আছে, অ্যারো 2 আছে, অ্যারো 2 আছে, এর 3 আছে, এর 3 নাই, এরও 4 আছে, এরও 4 আছে, এর 6 আছে, এর নাই, বা এর 5 আছে, এর নাই, এর 10 আছে, এর নাই, বা এর 12 আছে, এর নাই, এর 20 আছে, এর নাই। মানে একটু খেয়াল করে দেখো, দুইজনেরই আছে এরকম সবচেয়ে বড় যে সংখ্যা সেটা হচ্ছে 4। তার মানে 12 এবং 20-এর গসাগু কত বলো তো? 4। এইভাবে আমরা বের করতাম, কিন্তু আসলে কম্পিউটারের প্রসেসটা অন্যরকম। কম্পিউটারের প্রসেসটা কেমন একটু ভালো করে খেয়াল করো। তো বড় সংখ্যাটাকে আমরা ধরবো, আচ্ছা একটা সংখ্যা হচ্ছে ধরে নাও 12 আর একটা সংখ্যা 20। তো 12 যেটা হচ্ছে 12 সেটা হচ্ছে স্মল নাম্বার, এটাকে আমরা এস ধরে নিলাম, আর 20টা বড়, এটাকে আমরা লার্জ নাম্বার ধরে নিলাম, ঠিক আছে? তো কম্পিউটারের যে পদ্ধতিটা সেটা এরকম যে তোমাকে যে কাজটা করতে হবে, বড় সংখ্যাকে ভাগ করতে হবে ছোট সংখ্যা দিয়ে, তাহলে স্মল নাম্বার দিয়ে, তাহলে লার্জ নাম্বারকে ভাগ করতে হবে স্মল নাম্বার দিয়ে, দিয়ে ভাগশেষটা 0 আসছে কিনা এটা আমাদের, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের ভাগশেষ, তাই তো? বড় সংখ্যাটাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা কি পাবো? ভাগশেষ পাবো। ওই যে এই চিহ্নটা কিসের চিহ্ন? ভাগশেষের চিহ্ন। যাই হোক, আমি তোমাদেরকে আরও সহজ করে বলি। তোমাদের যে কাজটা করতে হবে, বড় সংখ্যা কোনটা? 20, ছোট সংখ্যা কোনটা? 12। তো এই 12 দিয়ে 20কে ভাগ করতে হবে। তো 12 দিয়ে 20কে ভাগ করো তো। তো 12 1-কে কত হয় বলো তো? 12। 20 থেকে 12 বাদ দিলে কত হয়? 8। দেখো তো এখানে ভাগশেষটা কত পেয়েছি আমরা? 8 পেয়েছি। তাহলে এটা হচ্ছে ভাগশেষ। তাহলে এটা ছিল হচ্ছে আমাদের লার্জ নাম্বার, আর 12টা ছিল আমাদের স্মল নাম্বার। আমরা কি করলাম? এই স্মল নাম্বার দিয়ে লার্জ নাম্বারকে কি করলাম? ভাগ করলাম। ভাগ করার পরে আমাদের ভাগশেষটা যেটা পাই সেটাকে আমরা বলি আর মানে হচ্ছে রিমাইন্ডার। আর মানে কি বললাম? রিমাইন্ডার। রিমাইন্ডার মানে অবশিষ্ট বা ভাগশেষ। তো আমাদের রিমাইন্ডার কত পেলাম বলো তো? 8। তাহলে 8টা হচ্ছে আমাদের রিমাইন্ডার। তো এটা যেমন গসাগু নির্ণয় করার একটা পদ্ধতি, এই পদ্ধতিটাও একটা দারুণ জনপ্রিয় পদ্ধতি। তারপরে কি করতে হয়? এখানে 0 নিয়ে আসতে হয়। তো আমরা ভাগশেষ তো 0 পাইনি, তো আমাদেরকে কি করতে হয়? আবার 8কে ভাগ করতে হয়, 8 দিয়ে ভাগ করতে হয়। এর আগে যেটা স্মল নাম্বার ছিল, এ ভাগ স্মল নাম্বার কোনটা ছিল? 12, আর লার্জ নাম্বার ছিল 20। তো স্মল নাম্বারটাকে আবার ভাগ করতে হয়, মানে এইটাকে ভাগ করতে হয়। তাহলে 8 দিয়ে 12কে ভাগ করতে হয়। তাহলে 8 1-কে 8, 12 থেকে 8 বাদ দিলে কত হয়? 4 হয়। খেয়াল করেছ? দেখো এখানে কি 0 পেয়েছি, ভাগশেষ 0 পাই নাই, ভাগশেষ 0 পাওয়া লাগবে, তাহলে আবার ভাগ করতে হবে। তো কি করতে হবে? কি দিয়ে ভাগ করতে হবে? এই যে 8 ছিল না, এই 8কে আবার ভাগ করতে হবে। তাহলে 4 2 8। দেখো তো এবার ভাগশেষ আমরা 0 পেলাম কি না? পেলাম। এখন দেখো এই লাস্টের ভাগটাই, এই 4 ছিল স্মল আর 8 ছিল লার্জ, এবং এই স্মল নাম্বারটার কারণে তুমি কি পেলা? 0 পেলা। তাহলে এই স্মল নাম্বারটাকে আমরা কি বলবো বলো তো? গসাগু। তাহলে আমাদের ভাগের কাজটা কতক্ষণ চালিয়ে যেতে হলো? যতক্ষণ না আমরা ভাগশেষ কত পেয়েছিলাম? 0 পেয়েছিলাম। এখান থেকে একটা কথা বলা যায় কিনা বলো তো? খুব ঠান্ডা মাথায় বোঝো। আমরা প্রথমে কি করলাম? লার্জ নাম্বারকে স্মল নাম্বার দিয়ে ভাগ করলাম। ভাগ করার পরে আমরা 8 পেলাম। 8 একটা কি ছিল? রিমাইন্ডার। এখন এই ভাগের কথা ভুলে যাও, এখন এই ভাগটার দিকে আসো। এই ভাগে কি হইলো? 8 দিয়ে 12কে ভাগ করলাম।
তো 8-এর পরিচয় কি? 8 হচ্ছে এর আগের ভাগের রিমাইন্ডার। 8 হচ্ছে এই যে এই ভাগটা আছে না, এটার রিমাইন্ডার। এখন কিন্তু এই 8টা স্মল নাম্বার, এই 8টা এখন কি বলতো স্মল নাম্বার। আর এই যে 12, এই 12টার পরিচয় কি? এই 12টা কিন্তু এর আগের ভাগে কি ছিল বলতো? স্মল নাম্বার ছিল। এই যে 12 দিয়ে 20কে ভাগ করেছিলাম, 12 ছোট আর 20 হচ্ছে বড়। ছোটকে বলি স্মল নাম্বার আর বড়কে বলি লার্জ নাম্বার। তাহলে আমরা যেটা বলতে পারি, তাহলে এই 12টা কিন্তু এর আগে কি ছিল? স্মল নাম্বার ছিল। কিন্তু এখন এই 12টা এই ভাগের ক্ষেত্রে কি হয়ে গেছে বলতো? লার্জ নাম্বার হয়ে গেছে। মানে আমি বোঝানোর চেষ্টা করছি, আগের ভাগে যেটা আমাদের রিমাইন্ডার ছিল, ভাগশেষ ছিল এই 8, সেটা এই ভাগের বেলায় হয়ে গেল স্মল নাম্বার। আর এর আগের ভাগে যেটা আমাদের স্মল নাম্বার ছিল, যেমন 12, এই ভাগে এসে সেটা হয়ে গেল আমাদের লার্জ নাম্বার। পরের বার দেখো, আবার এই 4 পেলাম দিয়ে এই ভাগটা করলাম, এই ভাগের ভাগশেষ পেলাম 4, তাহলে 4কে আমরা কি বলতে পারি? রিমাইন্ডার। এখন দেখো এখানে যেহেতু 0 পাইনি, তাই আমরা কি করলাম? এই 4 দিয়ে আবার এই 8কে ভাগ করলাম। তো তুমি এই ভাগের কথা এবার ভুলে যাও, এই ভাগেরটার দিক তাকাও তো। এ ভাগে কি 4 দিয়ে 8কে ভাগ করতেছ, তো 4টা এখানে কি স্মল নাম্বার, আর 8টা কি এখানে লার্জ নাম্বার। কিন্তু এই 4-এর পরিচয় কি? 4-এর পরিচয় হচ্ছে 4 এর আগের ভাগে, কিন্তু এর আগের ভাগের কি বলতো? তো এটা রিমাইন্ডার। এই ভাগের কি ভাগশেষ ছিল না 4? তাহলে আমরা বলতে পারি এই 4, এটা হচ্ছে এর আগের যে ভাগ ছিল সে ভাগের কি বলতো? রিমাইন্ডার। আর এই যে 8, এই 8টা কি? এই 8টা এখন লার্জ নাম্বার, কিন্তু এ ভাগে এটা কি ছিল? এই 8 স্মল নাম্বার ছিল। তাহলে একটা ঘটনা বারবার ঘটছে, সেটা হচ্ছে আমাদের কতক্ষণ ঘটলো? এবার দেখো, যখন 0 পেয়ে গেলাম, রিমাইন্ডারটা যখন আমাদের 0 হয়ে গেল, আমাদের কিন্তু কাজ শেষ। তার মানে এখানে একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে আমাদের রিমাইন্ডার 0 খোঁজা হচ্ছে আমাদের কাজ। আর রিমাইন্ডার যদি 0 না হচ্ছে, তখন আমরা কি করছি? আমরা যেটা হচ্ছে রিমাইন্ডার থাকছে, সেই রিমাইন্ডারটাকে বানায় ফেলছি স্মল নাম্বার, আর যেটা আমাদের এর আগের ভাগের স্মল নাম্বার ছিল সেটাকে আমরা বানায় ফেলছি লার্জ নাম্বার। এই ব্যাপারটা বুঝলেই তোমরা এখন আশা করি পারবে। তো চলো আমরা এখন কি করব? প্রথমে ফ্লো চার্ট করব। তো ফ্লো চার্টের ক্ষেত্রে একটু খেয়াল করো, প্রথমে আমাদের কাজ কি করতে হয়? শুরু করতে হয়। তাহলে স্টার্ট। শুরু করার পরে কি করব? আমরা একটা কাজ করব। কাজটা কি? আমরা যে দুইটা সংখ্যার দেখো প্রশ্নটা ছিল দুইটা সংখ্যার গসাগু নির্ণয়। কয়টা সংখ্যা? 2টা। তোমাদের বইয়ে 2টা সংখ্যা দিয়েছে। প্রশ্ন তোমাদের বইয়ে কিন্তু 3টি, কেন গসাগু তো 3টা সংখ্যার, 5টা সংখ্যা, 10টা সংখ্যারও নির্ণয় করা যায়, কিন্তু আমাদের বইয়ে তো শুধুমাত্র 2টা সংখ্যার গসাগু নির্ণয় করতে বলেছে। তাই আমরা 2টা সংখ্যার গসাগু নির্ণয়ের যে পদ্ধতি, এটাই শিখে রাখবো। তাহলে 2টা সংখ্যার গসাগু নির্ণয় করতে চাইলে, যে 2টা সংখ্যার গসাগু নির্ণয় করতে চাই আমরা, সেই 2টা সংখ্যাকে আমাদেরকে ইনপুট আকারে নিতে হবে আগে। তো আমরা সেই 2টা সংখ্যাকে নিই। তো একটা সংখ্যাকে ধরে নিলাম আমরা এস, আর একটা সংখ্যাকে ধরে নিলাম আমরা এল। একটু বোঝার সুবিধার্থে, এসটা হচ্ছে স্মল নাম্বার আর এলটা হচ্ছে কি বলতো? লার্জ নাম্বার। তাহলে এটা আমাদের ইনপুট গেল। এবার আমরা যে কাজটা করব, এই যে ভাগ করব। কি করে ভাগ করব? আমরা লার্জ নাম্বারটাকে ভাগ করব কি দিয়ে বলতো? স্মল নাম্বার। তো এই চিহ্নটা তো ভাগ করার পরে, এই যে এই চিহ্নটা তো ভাগ শেষের চিহ্ন, তাই না? তাহলে আমরা ভাগ শেষ পাবো। ভাগ শেষকে আমরা কি বলি বলতো? রিমাইন্ডার। তো এটা একটা প্রক্রিয়াকরণের অংশ, সূত্র। তারপরে কি করবো? এই যে রিমাইন্ডারটা সমান সমান 0 কিনা এটা আমরা খুঁজবো। রিমাইন্ডারটা 0 হতেও পারে, আবার কি বলতো? নাও পারে। এটা একবারও করা যেত, এইভাবে করলে বেশি ভালো হয়। তাহলে রিমাইন্ডার মান 0 হইতে পারে, হইলে ইয়েস, আবার নাও হইতে পারে, না হইলে কি বলতো? নো। তো রিমাইন্ডারটা যদি 0 হচ্ছে, সরি, এই পাশে আমরা ইয়েস দিই, হ্যাঁ, আর এই পাশে আমরা নো দিই। তো রিমাইন্ডারটা যদি 0 হয় তো ভালো কথা, কাজ শেষ। আর যদি রিমাইন্ডারটা 0 না হয়, যেমন এখানে রিমাইন্ডার 0 হয়েছিল না, এখানে রিমাইন্ডার 0 হয়েছিল না, মানে এ ভাগ করে ভাগশেষ 0 হয়নি, এ ভাগ করে ভাগশেষ 0 হয়নি, 4 হয়েছিল, তখন আমাদের একটা কাজ করা লাগলো, এই যে এই কাজটা। অর্থাৎ আমাদের যে রিমাইন্ডার ভাগশেষ সেটা হয়ে যাচ্ছে স্মল নাম্বার, আর যেটা স্মল নাম্বার এর ভাগে সেটা হয়ে যাচ্ছে আমাদের লার্জ নাম্বার। তাহলে এটা দুইভাবে, মানে 2টা ভাগে করা যায়, মানে এইভাবে করা যায়, আর ইকুয়াল টু এস, আবার এস ইকুয়াল টু এল, এরকম 2টা ধাপ দেওয়া যায়। আমি একটা ধাপে করে দিলাম। এবার এটাকে এপার দিয়ে নিয়ে এসে কী করবো আমরা বলো তো? আমরা এপার দিয়ে নিয়ে আসা আবার ভাগের কাজ করব। আর যখন ইয়েস হয়ে যাবে তখন আমরা বলবো ওকে। ইয়েস হয়ে গেলে যখনই আমরা 0 পেয়ে যাব, মানে আর ইকুয়াল টু 0 ইয়েস হয়ে যাবে, তখন বলবো প্রিন্ট স্মল নাম্বার। ওই যে লাস্টের যে স্মল নাম্বার, যেমন এখানে লাস্টের স্মল নাম্বার কত ছিল? 4 ছিল। এই স্মল নাম্বারটাই হচ্ছে আমাদের কি বলতো? আমাদের হচ্ছে গসাগু। তারপরে কি বলতো? তারপর হচ্ছে এই যে, তারপর হচ্ছে ইন্ড মানে কি বলতো? শেষ। বুঝতে পেরেছ?
এখানে অনেক ঘিজিবিজি হয়ে গেল, তাই না? ঘিজিবিজি হয়ে গেছে। তো যাই হোক, প্রিন্ট এস, তারপরে এই যে নিচে দাগ দিয়ে দিলাম, তারপরে কি বলতো আমাদের কাজ শেষ হলো ইন্ট। তাহলে এটা ছিল আমাদের কি বলতো অ্যালগোরিদম। এখন এটার ফ্লো চার্টটা তোমরা এখন লিখতে পারবা কি না আমাকে একটু বলো তো, এটার ফ্লো চার্ট কি তোমরা লিখতে পারবে না? দেখো আমি একটু হেল্প করি তোমাকে। প্রথমে কি করছো, ধাপ 1 শুরু করি, তারপরে এটা কত, ধাপ 2 কি করছো, যে দুইটা সংখ্যার গসাগু বের করবা সেই দুইটা সংখ্যা গ্রহণ করি, মানে একটা সংখ্যাকে ধরেছি আমরা এস, আমরা যে কেউ ধরতে পারি, যে কোনো কিছু ধরতে পারি। তো এস আর এল দিয়ে ধরলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে স্মল নাম্বার আর হচ্ছে লার্জ নাম্বার। তোমাকে দুইটা সংখ্যার গসাগু বের করতে দিলে দুইটা সংখ্যা তো সমান দিবে না, ওই দুইটা সংখ্যার মধ্যে একটা ছোট সংখ্যা থাকবে আর একটা বড় সংখ্যা থাকবে। তো ছোট সংখ্যাটাকে আমরা বলবো স্মল নাম্বার আর বড় সংখ্যাটাকে আমরা বলবো লার্জ নাম্বার। তাহলে এস এবং এল এর মান গ্রহণ। তাহলে ধাপ 2, মানে আমরা একটু নাম্বারিং করে নিই, 1 2 3, এটা 4, এটা 5, এটা 6, আর এটা কি বলতো 7। তাহলে ধাপ 2 এর পরে ধাপ 3, ধাপ 3-এ কী করছে, এই যে লার্জ নাম্বার দিয়ে স্মল নাম্বার দিয়ে লার্জ নাম্বারকে ভাগ করার পরে ভাগশেষ নির্ণয় করেছে, আর ভাগশেষকে কী বলা হয়, রিমাইন্ডার। তাহলে আর নির্ণয় করি, রিমাইন্ডার নির্ণয় করি, আর মানে ভাগশেষ নির্ণয় করি। ভাগশেষ নির্ণয় করা হলে আমরা কি করব, আর সমান 0 কি না প্রশ্ন করব কি না দিয়ে। কেন কি না দিয়ে প্রশ্ন করব, কারণ এখানে একটা কি রয়েছে বলতো, সিদ্ধান্ত রয়েছে। এখন সিদ্ধান্তের উত্তর দুইটা হতে পারে, 1 নাম্বার হচ্ছে হ্যাঁ আর 2 নাম্বার কি বলতো না। তো হ্যাঁ হলে কত নাম্বার ধাপে গেছো, 6 নাম্বার। তাহলে হ্যাঁ হলে 6 নং ধাপে যাই, আর না হলে কি করছো, না হলে তুমি এটা কত নাম্বার, 5 নাম্বার, না হলে 5 নাম্বার ধাপে যাই। তারপরে ধাপ 4, 1 2 3 4, 4-এর পরে কত, 5। ধাপ 5-এ কী করছো, ধাপ 5-এ আর সমান এস এবং কি এস সমান এল করি, তাই না? ধাপ 5-এর পরে ধাপ 6 কী করছো, এস প্রিন্ট দিই। তাহলে এস মানে ওই স্মল নাম্বারটাই তো আসলে গসাগু হয়, তাই এস প্রিন্ট দিই। ধাপ 6-এর পরে ধাপ 7, ধাপ 7-এ কী করছো বলো তো, শেষ করি। তো এই ছিল আমাদের কি বলতো অ্যালগোরিদম। তাহলে এটা হচ্ছে ফ্লো চার্ট আর এটা হচ্ছে অ্যালগোরিদম। খুবই সোজা একটা ব্যাপার। আমি এটা এখন তোমাদের একটু প্রুফ দিয়ে করাইতে পারি, বুঝতে পারছো? মানে এটা প্রমাণ করে দিতে পারি, মানে আমি মান বসিয়ে এটা প্রমাণ করে দিতে পারি, এবং এটা তোমরা ধরতে পারবে আরও ভালো করে। কিন্তু তো যাই হোক, এখন ওইগুলান করতে গেলে সময় লেগে যাবে। আর এবার আমরা করব হচ্ছে দুইটা সংখ্যার লসাগু নির্ণয়। তাহলে এটা তোমরা একটু বারবার করো, 2বার করো, এটা মনে হয়ে যাবে, বুঝতে পারছো? এবার আমরা কি করব, এবার আমরা লসাগু নির্ণয় করব। লসাগু। তো লসাগুর ব্যাপারটা কি জানো? তো আমি তোমাদেরকে এটা একটু বোঝাই। লসাগুর ব্যাপারটা এরকম, দুইটা জিনিস মাথায় রাখতে হবে লসাগুর ক্ষেত্রে। নাম্বার 1, ধরো আমি তোমাকে দুইটা সংখ্যা দিলাম 2 এবং 3, এটা লসাগু কত? তোমরা সবাই জানো 2 আর 3-এর লসাগু কিন্তু 6 হয়, না জানলে জেনে নাও। আবার আমি যদি তোমাকে বলি যে 3 আর 6-এর লসাগু কত, তুমি বলবা তখনও 6 হয়, তাই না? আমরা লসাগুটা কীভাবে করতাম ছোটোবেলায়, যেভাবে ধরে নাও 3 আর 6 দিয়ে 2 দিয়ে ভাগ দিতাম, 2 দিয়ে ভাগ যায় না, তাহলে 3 দিয়ে ভাগ দিতাম। 3 একে 3 আর 3 দুগুণা 6, ঠিক আছে? 3 দুগুণা 6 দিয়ে লাস্টে এগুলো গুণ করতাম, তাহলে 3 দুগুণা কত হয়, 6। তাই লসাগু হচ্ছে 6। তো যাই হোক, আমি তোমাদের একটা জিনিস বোঝানোর চেষ্টা করতেছি, একটু বোঝার চেষ্টা করো। দুইটা সংখ্যা দিয়ে দিবে, ধরে নাও একটা সংখ্যা এ আর একটা সংখ্যা বি, এর লসাগু নির্ণয় করতে হবে আমাকে। এখন যাই হোক, লসাগু নির্ণয় করবো। তো লসাগু নির্ণয়ের ক্ষেত্রে তোমরা একটা জিনিস খেয়াল করবা, সেটা হচ্ছে যে ধরো 2 এবং 3-এর লসাগু নির্ণয় করছো, এটা হচ্ছে 6, ভালো কথা। আবার 3 আর 6-এর লসাগু হচ্ছে 6। এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি, যে দুইটা সংখ্যার আমরা লসাগু নির্ণয় করছি, সেই দুইটা সংখ্যার মধ্যে যেটা বড় সংখ্যা সেটাই লসাগু হয়। যেমন 3 এবং 6-এর মধ্যে বড় কোনটা, 6, দেখো লসাগু হয়েছে 6। একইভাবে আমি যদি বলি 5 এবং 10-এর লসাগু কত, তোমরা একটু বের করে দেখতে পারো। এই যে 5 আর 10, 2 দিয়ে ভাগ দাও, তাহলে দেখবা, 2 দিয়ে তো ভাগ যায় না, একদম 5 দিয়ে দিতে হবে। তাহলে 5 একে 5, 5 দুগুণা 10। আবার এই দুইটা গুণ করো, 5 দুগুণা কিন্তু 10 হয়। তাহলে 5 এবং 10-এর লসাগু কিন্তু কত হচ্ছে, 10। তাহলে 5 এবং 10-এর মধ্যে বড় সংখ্যা 10, এবং বড় সংখ্যাটাই আমাদের কি হচ্ছে, লসাগু। তাহলে এখান থেকে তুমি দুইটা সিদ্ধান্ত নিতে পারো। কয়টা সিদ্ধান্ত নিতে পারো? দুইটা সিদ্ধান্ত নিতে পারো। তাহলে সিদ্ধান্তগুলো কি? সিদ্ধান্ত নাম্বার 1, সেটা হচ্ছে যে যেটা আমাদের বড় সংখ্যা, সেই বড় সংখ্যাটা কি হয় বলো তো, লসাগু হয়।
আর আরেকটা সিদ্ধান্ত নিতে পারো, সিদ্ধান্ত নম্বর 2, সেটা কি জানো? সেটা হচ্ছে একটু ভালো করে খেয়াল করো যে এই যে 6 লসাগু, তুমি কিন্তু এই 6কে 2 দিয়েও ভাগ করতে পারবা, আবার 3 দিয়েও ভাগ করতে পারবা। আবার 3 আর 6 লসাগু কত হয়? 6। দেখো এই 6কে তুমি 3 দিয়েও ভাগ করতে পারবা, আবার 6 দিয়েও ভাগ করতে পারবা। মানে কথাটা এরকম, যাদের লসাগু বের করছি ওই লসাগুটা ওই তাদেরকে দিয়ে ভাগ করা যায়। যেমন 3 আর 6 লসাগু বের করছি 6, এই 6কে এখন এই 3 দিয়েও ভাগ করা যাবে, 6 দিয়েও ভাগ করা যাবে। তো আমরা এটাকে একটু মজা করে করব। তাহলে সংখ্যা 2টি দিয়ে ভাগ যাই, সংখ্যা 2টি দিয়েই হয়ে গেল। আচ্ছা যাই হোক, দিয়েই ভাগ যায়, এই দুটা কথা মনে রাখলে আমাদের লসাগুর আসলে অ্যালগোরিদম ফ্লোচার্ট একদম সোজা হয়ে যাবে। তো আমি তোমাদের এখন একটু এটার প্রথমে আমি ফ্লোচার্টটা করাই। প্রথমে আমি কি করাবো তোমাদের? ফ্লোচার্ট। দেখো প্রথমে কাজটা কি করতে হয়, শুরু করার জন্য কি বলতো? স্টার্ট। এরপরে কি করতে হয়, যে দুইটা সংখ্যার লসাগু নির্ণয় করবা, সেই সংখ্যা দুইটাকে নিতে হবে। তো আমরা তো সরাসরি সংখ্যা নেব না, আমরা চলক নিব। তো ধরে নাও একটা সংখ্যা হচ্ছে এক্স এবং একটা সংখ্যা ওয়াই। তাহলে আমরা বলবো ওই সংখ্যা দুটাকে আমাদের ইনপুট নিতে হবে। ধরে নাও একটা এক্স এবং একটা ওয়াই, তুমি অন্য কিছু নিতে পারো, তুমি এ বি নিতে পারো। তারপরে যে কাজটা করব আমরা সেটা শোনো। এই যে এক্স এবং ওয়াই এই দুটাকে আমরা ইনপুট নিলাম। ইনপুট নেওয়ার পরে আমি একটা কথা বলবো যে এক্সটা বড় ওয়াইয়ের থেকে। এই কথাটার মানে কি? আমি বলছি এক্সটা বড় কার থেকে? ওয়াইয়ের থেকে। আচ্ছা যদি এক্সটা বড়ই হয়, তাহলে আমরা কিছুক্ষণ আগে একটা জিনিস জানলাম যে বড় সংখ্যাটা অনেক সময় লসাগু হয়, সব সময় হবে তা না, অনেক সময় বড় সংখ্যাটা লসাগু হয়। তাহলে আমরা একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে যে বড় সংখ্যা যেহেতু এক্স, তাহলে লসাগুটা হচ্ছে এক্স। মানে এক্স, ভাই এই এলকে আমরা লসাগু ভাবছি, এলকে কি ভাবছি? লসাগু। তা আমরা তো কিছুক্ষণ আগেই বললাম যে যেটা বড় সংখ্যা সেটা অনেক সময় লসাগু হয়। তো এক্সটা যদি বড় হয় তাহলে এক্সটা লসাগু হতে পারে। তাহলে আমরা বলতে পারি এল সমান সমান এক্স, মানে লসাগুটাই হচ্ছে এক্স। তাহলে এটা হচ্ছে ইয়েস। আর যদি এক্স ওয়াইয়ের থেকে বড় না হয়, তাহলে ওয়াই বড় হবে, তাহলে এলটা হবে ওয়াই, লসাগুটা ওয়াই। এটা হতে পারে না? হতে পারে। শুধুমাত্র এই একটা সিদ্ধান্ত দিয়ে লসাগু নির্ণয় করা যায় না। এরপরে আমাদেরকে আরেকটা জিনিস ভাবতে হয়, সেই জিনিসটা কি? আমাদের যে সংখ্যাটা, আমাদের যে লসাগুটা, সেই লসাগুটাকে ভাগ করা যায় এক্স দিয়ে, এবং ভাগ করলে ভাগশেষ কত হবে? 0। ভাগশেষ 0 মানে ভাগ করা যাচ্ছে। শুধুমাত্র এক্স দিয়ে ভাগ, আমি বললাম কি সংখ্যা দুটো দিয়েই তো ভাগ করা যায়, শুধু এক্স দিয়ে ভাগ করা যায় তা না, এবং সেই লসাগুটাকে ভাগ করা যায় কি দিয়ে বলো তো? ওয়াই দিয়েও। কথাটা বুঝো, লসাগু সেটাই হবে যে ধরে নাও আমি যদি 5 এবং 10-এর লসাগু পাই 10, তাহলে 10কে 5 দিয়েও ভাগ যেতে হবে, 10 দিয়েও ভাগ যেতে হবে। তো এক্স এবং ওয়াইয়ের লসাগু যদি আসলে এল হয়, তাহলে এলটাকে এক্স দিয়েও ভাগ যেতে হবে, এলটাকে ওয়াই দিয়েও ভাগ যেতে হবে। এখন এটাও একটা সিদ্ধান্তের ব্যাপার। যেহেতু সিদ্ধান্তের ব্যাপারে আর উত্তর দুইটা হবে, একটা হচ্ছে ইয়েস আর একটা কি বলো তো? নো। যদি কোনো কারণে এক্স দিয়ে বা ওয়াই দিয়ে বা দুইটা দিয়েই ভাগ না গেলে আমাদের যে কাজটা করতে হবে, লসাগুর মান 1 করে বৃদ্ধি করতে হবে। তাহলে এল সমান সমান এল প্লাস 1। তোমরা জানো এটা কিন্তু কিভাবে কাজ করে, এটার মেকানিজমটা আমি ক্লাসে আলোচনা করেছি বা করি, কিন্তু তোমাদের জন্য আবার রেকর্ড ক্লাস করতে বসে অত আলোচনা করলে আমি আসলে মানে সময় কুলাইতে পারবো না। দ্যাটস ওয়াই আমি তোমাদের যত পারি হালকা করে বোঝায় দেওয়ার চেষ্টা করছি। তো আমরা কি করব? লসাগুটা এক্স দিয়েও ভাগ যায়, ভাগ গেলেই তো ভাগশেষ 0 হবে, এবং লসাগুটা ওয়াই দিয়েও ভাগ যায়, তাহলে এটা তো ভাগশেষের চিহ্ন, যে এই চিহ্নটা তো ভাগশেষে, তাহলে ভাগ গেলে ওয়াই দিয়েও ভাগ যেতে হবে। এখন গেলে ভালো কথা, গেলে ওইটাই লসাগু হবে, তাহলে আমরা বলবো প্রিন্ট এল, লসাগুটাই দেখি বলো তো শেষ। আর যদি না যায় তখন লসাগুর মান 1 করে বৃদ্ধি করবো, 1 করে বৃদ্ধি করে আবার দেখবো এক্স দিয়ে ভাগ যাচ্ছে কিনা, ওয়াই দিয়ে ভাগ যাচ্ছে কিনা। গেলে ভালো কথা, না গেলে আবার 1 করে বৃদ্ধি করবো। তো এইভাবে কাজটা আসলে কী করতে থাকবে? চলতে থাকবে। তো এটার অ্যালগোরিদম আমাকে লিখে দেওয়া লাগবে না, তোমরা লিখতে পারবা, আশা করে লিখতে পারবা। ধাপ 1 শুরু করি, ধাপ 2 সংখ্যা দুইটিকে গ্রহণ করি। এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার, এটা 6 নাম্বার, এটা 7 নাম্বার, এটা 8 নাম্বার, এটা 9 নাম্বার। তো ধাপ 1 শুরু করি। ধাপ 2 সংখ্যা দুইটিকে গ্রহণ করি। ধাপ 3 এক্স ওয়াইয়ের থেকে বড় কি না, হ্যাঁ হলে 4 নাম্বার ধাপে যাই, না হলে 5 নাম্বার ধাপে যাই। তারপরে কি করব আমরা? 4 নাম্বার ধাপে লিখব এল সমান সমান এক্স লিখি, এবং 5 নাম্বার ধাপে লিখব এল সমান সমান, আচ্ছা আমি লিখে দিই এটা, আচ্ছা ধাপ না লিখি 1,
1 নম্বরের কাজ কি শুরু করি। তারপরে 2 নম্বরে কী করছে, যে দুইটা সংখ্যার লসাগু বের করবা ওই দুইটা সংখ্যাকে গ্রহণ করতে হবে। তাহলে এক্স ও ওয়াই এর মান গ্রহণ করি। মান গ্রহণ করার পরে তিন নম্বরে কী করছে, এক্স বড় ওয়াইয়ের থেকে কি না এটা প্রমাণ করার চেষ্টা করছো। কারণ হচ্ছে আমরা জানি বড় সংখ্যাটা অনেক সময় লসাগু হয়। তো এক্স যদি ওয়াইয়ের থেকে বড় এক নাম্বার হতে পারে, হলে হ্যাঁ, আবার নাও হইতে পারে, না হলে কি বলো তো না। তো হ্যাঁ হলে কত নাম্বার ধাপে গেছো, হ্যাঁ হলে এটা 4 নাম্বার দিয়েছো, তাহলে 4 নং ধাপে যাই। নাম্বারিংগুলা তোমরা না দিলেও হবে, হ্যাঁ, না দেওয়াই বেটার। আর না হইলে কত নাম্বার গেছো, ইয়েস, আর এটা কি ছিল, নো। না হলে 5 নাম্বার ধাপে যাই, তাহলে না হলে 5 নং ধাপে যাই। ধাপ 3-এর পর ধাপ 4। ধাপ 4-এ কী করছো বাবু, এই যে এল সমান এক্স লিখি, তাহলে এল সমান এক্স করি। ধাপ 4-এর পরে ধাপ 5। ধাপ 5-এ কী করছো, এল সমান ওয়াই করি, বানি করি, হ্যাঁ, করি বানি। ধাপ 5-এর পরে ধাপ 6। ধাপ 6 কোনটা, এটা না, এটাই তো ধাপ 6। ধাপ 6 কী করছে, এই যে কাজটা করছে এটা লিখে দাও, এল ভাগ এক্স সমান 0 এবং এল ভাগ ওয়াই সমান 0। দেখছো আমি কী করে লিখলাম, ব্র্যাকেট দে এইটা লিখলাম, দে ব্র্যাকেট দে এ অ্যান্ড দুইটা দিলাম, দুইটা সিদ্ধান্ত তো তাই দুইটা অ্যান্ড। তারপরে কী করলাম, আবার এটা লিখলাম, ব্র্যাকেটে দিলাম। প্রশ্ন করব, এটা সিদ্ধান্ত না, সিদ্ধান্ত হলে প্রশ্ন করব কি দিয়ে বলো তো, কি না। তাহলে কি নার উত্তর কয়টা হয়, দুইটা, একটা হচ্ছে হ্যাঁ আর একটা হচ্ছে না। তো হ্যাঁ হলে কত নাম্বার ধাপে গেছে, হ্যাঁ হলে 8 নাম্বার যাই, হ্যাঁ হলে 8-এ যাই, 8 নং ধাপে যাই। আর না হলে কততে গেছে, না হলে 7 নং ধাপে যাই। 6-এর পরে 7। 7-এ কী করছো, এল সমান এল প্লাস 1, মানে এল এর মান 1 করে বৃদ্ধি করেছো। তাহলে এল প্লাস 1 মানে কি, এল এর আগে যেটা মান ছিল তার সাথে 1 যোগ করেছো, দেন নতুন এল পেয়েছো, তার মানে এল এর মান বৃদ্ধি করেছে। তাহলে এল এর মান কত করে বৃদ্ধি করেছে, 1 করে বৃদ্ধি করি। ধাপ 7-এর পরে ধাপ 8। ধাপ 8-এ কী করেছো, এল প্রিন্ট দিং, মানে লসাগু প্রিন্ট দিং, এল প্রিন্ট দিং। আর ধাপ 9 কী বলো তো, ধাপ 9 শেষ করি, ধাপ 9 শেষ করি। তো আশা করি বুঝতে পেরেছ লসাগুর এটা। এবার ওরে বাবা, আরও একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট টপিক রয়েছে, বুঝতে পেরেছ, আরও একটা গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট টপিক এবার পেয়েছি আমরা। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা আরও একটি জনপ্রিয় প্রশ্ন সমাধান করব। সেটি হচ্ছে, একটি বর্ষ বলতে একটি সাল, অধিবর্ষ কিনা, অধিবর্ষ বলতে লিপ ইয়ার, আমরা বাংলা কম বুঝি, ইংরেজি বেশি বুঝি, লিপ ইয়ার। তো একটা বর্ষ বা একটা সাল লিপ ইয়ার কিনা তা নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। তো খুবই সোজা এটা, তার আগে তোমাদের কয়েকটি কথা বলতে হবে। অধিবর্ষ জিনিসটা কি, বা লিপ ইয়ার এই জিনিসটা কি তোমাদেরকে বুঝতে হবে। লিপ ইয়ার জিনিসটা কি সেটা বুঝতে হবে। লিপ ইয়ার হচ্ছে এমন একটা ইয়ার বা এমন একটা সাল, যে সালের আমাদের ফেব্রুয়ারি মাসটা 29 দিনে হয়, 29 দিনে হয়। তাহলে লিপ ইয়ার হচ্ছে এমন একটা সাল যে সালে আমাদের ফেব্রুয়ারি মাসটা কয় দিনে হয়, 29 দিনে হয়। সাধারণত ফেব্রুয়ারি মাস হয় 28 দিনে, কয় দিনে, 28 দিনে। কিন্তু প্রতি 4 বছর পর পর দেখা যায় ফেব্রুয়ারি মাসটা 29 দিনে হয়। তো প্রতি 4 বছর পর পর যে সালটায় ফেব্রুয়ারি মাসটা 29 দিনে হয় সে সালটাকে বলি আমরা লিপ ইয়ার, বুঝতে পেরেছ। এখন তোমরা এটা কত সাল, 2026 সাল, এর আগে ছিল 2024 সাল। তোমরা 2024 সালে দেখবা ফেব্রুয়ারি মাসটা ছিল 29 দিনে, আবার 25 সাল 28 দিনে ছিল, 26 সাল এটা চলছে, এটাও হচ্ছে ফেব্রুয়ারি মাস 28 দিনে ছিল। ক্যালেন্ডারে যদি দেখো ফেব্রুয়ারি মাসটা 28 দিন, 28 তারিখের পর 1 তারিখ হয়ে যায়। আবার 30 সালে দেখবা যে ফেব্রুয়ারি মাসটা আমাদের 28 সালে দেখবা আমাদের ফেব্রুয়ারি মাসটা 29 দিনে হচ্ছে। তো সহজ কথায় বলতে গেলে যে সালটায় ফেব্রুয়ারি মাস 29 দিনে হয় সেই সালটাকে আমরা বলি লিপ ইয়ার বা বাংলায় অধিবর্ষ। এখন এটা কেন হয়, এটা কেন ঘটে একটু জেনে নেওয়া ভালো। আমরা জানি এক বছর সমান কয় দিন, 365 দিন। আসলে প্রকৃতপক্ষে 1 বছর সমান 365 দিন না, তো কি 1 বছর সমান 365 দিন, তারপরে হচ্ছে 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। একটা জিনিস ভালো করে বোঝো, আসলে 1 বছর সমান
আমরা দিনে হিসাব করি তাই বলি 365 দিন, আসলে 365 দিনের পাশাপাশি কিছু মিনিট, কিছু ঘন্টা, কিছু সেকেন্ড কিন্তু অবশিষ্ট থেকে যায়। তো ধরে নাও একটা বছরে যদি 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড করে বেঁচে যায়, তাহলে 4 বছর পর এই 4 বছরে 4 × 5 = 20 ঘন্টা, এদিকে মিনিট আছে, এখানে সেকেন্ড আছে। ওই যে 4 বছর পর দেখা যায় এই যে সময়টা যেটা আমরা কাউন্ট করি না, এই সময়টা হয়ে যায় হচ্ছে 24 ঘন্টা। কয় ঘন্টা? 24 ঘন্টা। একটু সহজ করে বুঝো, এক বছরে যদি আমাদের 5 ঘন্টা করে বাঁচে, তাহলে 4 বছরে 4 × 5 = 20 ঘন্টা বাঁচবে, আবার মিনিট আছে এবং সেকেন্ড আছে। তো এগুলো যোগ করলে দেখা যায় যে প্রতি 4 বছর পর পর আবার 24 ঘন্টা বাড়তি পাওয়া যায়। তো এই যে প্রতি 4 বছর পর পর যে সালটায় 24 ঘন্টা এক্সট্রা পাওয়া গেল, তাহলে একটা দিন বেড়ে গেল। তাহলে ফেব্রুয়ারি মাস 28 দিনে না হয়ে সেই সালে ফেব্রুয়ারি মাসটা আমাদের কত দিনে হয়? সেই সালটা আমাদের সেই মাসে সেই সালের ফেব্রুয়ারি মাসটা আমাদের 29 দিনে হয়। তো আশা করি বোঝাতে পেরেছি। তো প্রশ্নটা ভালো করে বুঝো, ওই যে আমরা একটা সাল দিয়ে দিব কম্পিউটারকে এবং কম্পিউটার বলে দিবে যে হ্যাঁ এই সালটা লিপ ইয়ার, অথবা কম্পিউটার বলে দিবে এই সালটা লিপ ইয়ার না। লিপ ইয়ার হলে ওই সালের ফেব্রুয়ারি মাসটা 29 দিনে হবে, আর লিপ ইয়ার না হলে ওই সালের ফেব্রুয়ারি মাসটা ইন জেনারেল 28 দিনে হবে। এখন কোয়েশ্চেন হচ্ছে তোমরা এটা কী করে সলভ করবা। দেখো ছোটোবেলায় আমাদের স্যাররা শেখাইতো, ধরে নাও 2020 সাল, বলতো এটা লিপ ইয়ার কিনা, বলতো কী করে শিখবি, তোরা লাস্টের যে 2টা ডিজিট বা অঙ্ক রয়েছে এই লাস্টের 2টা ডিজিটকে 4 দিয়ে ভাগ করবি। তো 4 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে 4 × 5 = কত হয়? 20, ভাগশেষ 0, অর্থাৎ ভাগ চলে গেল। তাহলে 2020 সাল হচ্ছে লিপ ইয়ার অর্থাৎ অধিবর্ষ। 2020 সালের ফেব্রুয়ারি মাসটা 29 দিনে হবে। আবার ধরুন 2023 সাল যদি নিই, বলতো স্যারেরা এই লাস্টের 2টা ডিজিটকে তুমি কী করো, লাস্টের 2টা ডিজিটকে, যেমন লাস্টের 2টা ডিজিট কত? 23কে তুমি 4 দিয়ে ভাগ করবা। 4 দিয়ে ভাগ যাচ্ছে কিনা দেখো, তো 4 × 5 = 20, কিন্তু 3 থেকে যাচ্ছে অবশিষ্ট, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হচ্ছে না, অবশিষ্ট 0 হচ্ছে না, অবশিষ্ট 3 থেকে যাচ্ছে, ভাগশেষ 3 থেকে যাচ্ছে। তার মানে 2023 সাল আসলে অধিবর্ষ বা লিপ ইয়ার না, অর্থাৎ 2023 সালের ফেব্রুয়ারি মাসটা আমাদের 28 দিনেই হবে। এইভাবে শেখাতো। তবে এটা শুধুমাত্র 21 শতাব্দীর জন্য প্রযোজ্য। 21 শতাব্দী চলছে এখন, অর্থাৎ 2000-এর পর থেকে একদম 100 বছর, এটাকে আমরা বলি 21 শতাব্দ। 21 শতাব্দ শুরু হয়ে গেছে, 20 শতাব্দী পার হয়ে যে 21 শতাব্দীতে আমরা এখন আছি। 2000-এর পরে এগুলোকে আমরা বলি 21 শতাব্দী। 2000 থেকে 2099 পর্যন্ত এটাকে আমরা বলবো 21 শতাব্দী। তো 21 শতাব্দীর জন্য আসলে এই হিসাবটা সহজ, মানে এই হিসাবটা সম্ভব। কোন হিসাবটা? কোন একটা সাল লিপ ইয়ার কিনা সেটা বের করার জন্য সেই সালের লাস্টের 2টা অঙ্ককে তুমি 4 দিয়ে ভাগ করো, যদি ভাগ চলে যায় তাহলে লিপ ইয়ার, আর ভাগ না গেলে লিপ ইয়ার না। কিন্তু আমাদের তো হিসাব করতে হবে, বা আমাদেরকে এমন একটা কাজ করতে হবে যাতে করে শুধু 2000 মানে 21 শতাব্দী না, 22 শতাব্দী, 23 শতাব্দী বা অতীতের কোনো শতাব্দী, পৃথিবীর যে কোনো সাল লিপ ইয়ার কিনা যেন বলে দিতে পারে। বুঝতে পেরেছ? মানে আমরা এই যে 4 দিয়ে ভাগ করে শুধুমাত্র 2000 থেকে 2099 পর্যন্ত হিসাব করতে পারবো, যে লাস্টের 2টা অঙ্ককে 4 দিয়ে ভাগ করে দেখব। কিন্তু আমরা এমন কিছু বানাতে চাচ্ছি যে একদম যতগুলো সাল রয়েছে সবগুলো সালের জন্য প্রযোজ্য। তো ওইটার জন্য নিয়মটা এরকম, আমি শর্টকাট একটু তোমাদেরকে বোঝাই। আসলে আমাদেরকে যে কাজটা করতে হয়, প্রথমে সেই সালটাকে আমাদেরকে ভাগ করতে হয় 400 দিয়ে। এখন 400 দিয়ে যখন ভাগ করলা, ভাগ গেলে ভাগশেষ 0, আর ভাগ না গেলে ভাগশেষ থাকবে। যদি ভাগ চলে যায়, ধরে নাও ভাগ চলে গেল, তাহলে তুমি বলবা হ্যাঁ ওই সালটা কী বলো তো? লিপ ইয়ার। অর্থাৎ একটা সাল নিব, সে সালকে আমরা 400 দিয়ে ভাগ করব। 400 দিয়ে যদি ভাগ চলে যায় সরাসরি, তাহলে আমরা সরাসরি বলে দেবো এটা লিপ ইয়ার। এখন ভাগ যদি না যায় তাহলে কি লিপ ইয়ারে না? আমি তো সেটা বলিনি। যদি সালটা 400 দিয়ে সরাসরি ভাগ চলে যায়, ইয়েস হয়, তাহলে লিপ ইয়ার। আর না হলে তখন কি করতে হয়? সে সালটাকে ভাগ করতে হয় 100 দিয়ে। কত দিয়ে? 100 দিয়ে। কিন্তু নট ইকুয়াল টু 0, যে চিহ্নটা হচ্ছে নট ইকুয়াল টু 0, মানে ভাগ যাওয়া যাবে না। যে সালটা 400 দিয়ে ভাগ গেল না, সে সালটা 100 দিয়েও ভাগ যাওয়া যাবে না। যদি ভাগ না যায় এবং এবার আমরা কি করব? সে সালটাকে ভাগ করব 4 দিয়ে, ইকুয়াল 0। তাহলে যে সালটা 400 দিয়ে ভাগ গেল না, ওই সালটাকে 100 দিয়েও ভাগ যাওয়া যাবে না। ভাগ যাওয়া যাবে না মানে হচ্ছে কিছু একটা ভাগশেষ থাকতে হবে, এবং সেই সালটাকে আবার 4 দিয়ে ভাগ করতে হবে, তখন আবার ভাগ যেতে হবে। এই কন্ডিশনটা মানলে ইয়েস, তখন লিপ ইয়ার। আর না মানলে কি? নো হলে কি বলতো? নট লিপ ইয়ার। আমি এখানে জ্ঞানজামে বুঝালাম, তোমরা বুঝতে পারলে না, এবার ফ্রেশ করে বোঝাচ্ছি। দেখো, তো আমি তোমাদের এখানে কি করছি, প্রথমে আমরা ফ্লো চার্টটা করব।
তো আমাদের যে কোনো কাজ প্রথমে কী করতে হয়, শুরু করতে হয়। শুরু করার জন্য স্টার্ট, তারপরে যে সালটা লিপ ইয়ার কিনা বের করতে চাই সেই সালটাকে আমরা ইনপুট নিব। তো সাল বোঝানোর স্বার্থে আমি চলক হিসেবে ইয়ার এই শব্দটাকে ব্যবহার করছি। এরপর আমাদের কাজ কি, সেই সালটাকে ভাগ দিতে হবে কত দিয়ে, 400 দিয়ে। এখন ইকুয়াল 0 এটা কিনা আমাদের খেয়াল করতে হবে। তো এটা হচ্ছে সিদ্ধান্ত চিহ্নের মধ্যে আটলো না, তোমরা একটু ভালো করে সিদ্ধান্ত চিহ্নটা দিও, পুরোটা এরকম করে 4 কোণা সিদ্ধান্ত চিহ্ন তো তোমরা চিনো। তো আমরা সালটাকে ভাগ করব 400 দিয়ে, ইকুয়াল টু 0। এখন এটা হতে পারে, হলে কি ইয়েস, যদি 400 দিয়ে ভাগ চলেই যায়, আর একটা কী বলো তো নো। যদি 400 দিয়ে ভাগ চলেই যায় তাহলে তুমি কি বলে দিবা, হ্যাঁ ওই সালটা 100% লিপ ইয়ার। 400 দিয়ে ভাগ না গেলে নো, তাহলে কি লিপ ইয়ার না, আমি সেটা বলি। 400 দিয়ে ভাগ না গেলে তখন সেই সালটাকে ভাগ করবা তোমরা 100 দিয়ে, এবং ভাগ করার ফলে ভাগ শেষ নট ইকুয়াল টু 0। একটা ভাগে ভাগশেষ 0 মানে ভাগ গেছে, আর ভাগশেষ 0 না মানে কি বলতো, ভাগ যায়নি, তাই না? এখন আমি কি বললাম, সালটাকে ভাগ দিবা 100 দিয়ে, এই চিহ্নটা হচ্ছে নট, হ্যাঁ এক্সক্লেমেশন সাইনটা হচ্ছে নট, নট ইকুয়াল টু 0, অর্থাৎ ভাগটা যাওয়া যাবে না কোনোভাবেই, মানে ভাগশেষটা 0 হওয়া যাবে না। তো ভাগশেষ 0 না হয়ে যে কোনো কিছু হতে পারে। একটা সাল যেটা 400 দিয়ে ভাগ গেল না, সেই সালটাকে আমরা 100 দিয়ে ভাগ দিব, সেটা দিয়েও যেন ভাগ না যায়। এবং ওই সালটা আবার যদি আমরা 4 দিয়ে ভাগ দিই, ইকুয়াল টু 0, দুইটা ইকুয়াল দিবা, ইকুয়াল 0 যেন হয়, অর্থাৎ এবার যেন আবার ভাগ যায়। তাহলে একটা সাল যখন আমি 400 দিয়ে ভাগ দিলাম একটা সালকে, তখন যদি ভাগ চলে যায় তাহলে হ্যাঁ লিপ ইয়ার, আর ভাগ যদি না যায় তখন সেই সালটাকে আমরা কত দিয়ে ভাগ দিলাম, 100 দিয়ে। 100 দিয়ে ভাগ যাওয়া যাবে না, কিন্তু সালটা আবার 4 দিয়ে ভাগ দিলাম, ভাগ গেল। এই কন্ডিশন দুইটা যদি একসাথে মানে, যে একটা সাল 400 দিয়ে ভাগ গেল না, 400 দিয়ে ভাগ গেল না, ঠিক আছে, তাহলে 100 দিয়েও যাওয়া যাবে না, কিন্তু আবার 4 দিয়ে যদি যাই তাহলে ইয়েস হলে লিপ ইয়ার, আর নো হলে নট লিপ ইয়ার। অর্থাৎ এই দুইটা কন্ডিশন যদি একসাথে পূরণ করে, অর্থাৎ 100 দিয়ে ভাগ যদি না যায় এবং 4 দিয়ে যদি আবার ভাগ যায় তাহলে ইয়েস, আর না হলে কি বলতো নো। তো যদি ইয়েস হয় তাহলে বলবা লিপ ইয়ার। তো আলাদা করে লিপ ইয়ার না লিখে এটাকে আমরা নিয়ে এসে এখানে সেট করে দিলাম যে লিপ ইয়ার। আর যদি নো হয় তাহলে বলবা নট লিপ ইয়ার। এখন সালটা হয় লিপ ইয়ার হবে, না হলে নট লিপ ইয়ার হবে, দুইটাকে এক জায়গায় নিয়ে লাস্টে কী বলতো এন্ড। জিনিসটা বুঝতে না পারলে তোমরা আরেকবার একটু রিভিশন করো, মানে ক্লাসটা আরেকবার দেখো। তো এটার অ্যালগোরিদমটা আমি একটু লিখে দিই, কারণ অ্যালগোরিদমটা একটু বোঝা দরকার। তো প্রথমে 1 নাম্বার ধাপ আমরা মার্ক করে নিই, 1 2, এটা হচ্ছে 3, এটা কত 4, এটা কত 5, এটা কত 6, আর এটা কত 7। তো ধাপ 1-এ কী করছো, স্টার্ট করছো, তাহলে ধাপ 1-এ শুরু করি। ধাপ 1-এর পরে ধাপ 2, ধাপ 2-এ ইনপুট ইয়ার, যে সালটা লিপ ইয়ার কিনা বের করতে চাও সে সালটাকে গ্রহণ করতে হবে। তাহলে ইয়ার এর মান গ্রহণ, বা লিখবা সালটিকে গ্রহণ করি। ধাপ 3-এ কী করেছ, এই যে এটা না, সেই সালটাকে ভাগ দিয়েছ 400 দিয়ে, তাই না, সমান সমান 0 কি না, বলেছিলাম এরকম ঘুড়ি চিহ্ন থাকলে প্রশ্ন করবা কি না দিয়ে। এবং এটার দুইটা উত্তর, একটা হচ্ছে ইয়েস আর একটা কি নো। তাহলে 1 ইয়েস আর 2 কি বলতো নো। তো ইয়েস হলে কত নাম্বার ধাপে গেছে, 5 নাম্বার ধাপে। তাহলে ইয়েস হলে 5 নং ধাপে যাই। আর যদি নো হয়, নো হলে কত নাম্বার ধাপে যাব, 4 নাম্বার ধাপে যাব। নো হলে 4 নং ধাপে যাই। ধাপ 3-এর পরে ধাপ 4, ধাপ 4-এ কী করেছো, এই কাজটা করেছো। তাহলে এটাও একটা সিদ্ধান্ত, ইয়ারটাকে ভাগ দিয়েছো 100 দিয়ে, নট ইকুয়াল টু 0 হইতে হবে, এবং ইয়ারটাকে ভাগ দিয়েছো কত দিয়ে, 4 দিয়ে, ইকুয়াল টু 0 হইতে হবে। তো দুইটা সিদ্ধান্তকে আমরা আলাদা, দুইটা শর্তকে আমরা আলাদা করলাম এবং শব্দটাকে আবার একসাথে ব্র্যাকেটে দিয়ে প্রশ্ন করলাম কি না। 1 নাম্বার ইয়েস আর 2 নাম্বার কী বলতো নো।
তো ইয়েস হলে কি করছো? ইয়েস হলে তোমরা 5 নাম্বার ধাপে গেছো, তাহলে ইয়েস হলে 5 নং ধাপে যাই। আর নো হলে এটা কত নাম্বার? 6 নাম্বার, তাহলে নো হলে 6 নাম ধাপে যাই। তো ধাপ 4-এর পরে এবার ধাপ কত? ধাপ 5। ধাপ 5-এ কি বলেছো? লিপ ইয়ার ঘোষণা করি বা লিপ ইয়ার প্রিন্টিং। লিপ ইয়ার প্রিন্টিং। ধাপ 5-এর পরে ধাপ 6। ধাপ 6-এ কি করছো? নট লিপ ইয়ার প্রিন্টিং। ধাপ 6-এর পরে ধাপ 7। ধাপ 7-এ কি করছো? এন্ড, মানে শেষ করি। তো আশা করি বুঝতে পেরেছ। তো তোমরা একটু দেখে নিবা। এই যে সুন্দর করে আমি এখানে করে দিলাম, বুঝিয়ে দিলাম। এইবার আমরা আরও একটা প্রশ্ন দেখব, যে একটা সাল, একটা সংখ্যা, সেটা কি ধনাত্মক, ঋণাত্মক না শূন্য, তা নির্ণয়ের অ্যালগরিদম। মানে একটা সংখ্যা সেটা ধনাত্মক হইতে পারে, ধনাত্মক, ঋণাত্মক, শূন্য তো বুঝো। ধরো একটা সংখ্যা 0, 0 থেকে বড় হলে 1, 2, 3, এগুলোকে আমরা বলি ধনাত্মক। আর 0 থেকে কম হলে -1, -2, -3, এগুলোকে বলি আমরা ঋণাত্মক। তো একটা সংখ্যা ধনাত্মক, ঋণাত্মক না শূন্য, তা নির্ণয় করব আমরা। তো এটা খুবই সোজা। কী করব জানো? দেখো আমি এটা করেই দিই। তো আমরা এই পাশে ফ্লো চার্ট করি। প্রথমে কাজটা কি করতে হবে? শুরু করতে হবে, স্টার্ট। তারপরে কি করতে হবে? ইনপুট সংখ্যাটা, তো আমরা n বলি, n মানে নাম্বার, সংখ্যা। তো ইনপুট n, সে সংখ্যাটাকে দাও। তারপরে n = 0, এটা একটা সিদ্ধান্ত দিবা যে n 0 কিনা। তো n 0 যদি হতেও পারে, হলে ইয়েস, আর n 0 নাও হইতে পারে, না হইলে কি বলে তো নো। তো nটা যদি 0 হয়, তাহলে আমাদেরকে তো বলেছিল শূন্য কিনা সেটাও নির্ণয় করতে হবে। যদি 0 হয়ে যায় তাহলে প্রিন্ট n, প্রিন্ট 0 বা শূন্য। শূন্যকে আমরা ইংরেজিতে কি বলি? 0, তাই না? তাহলে প্রিন্ট 0। আর যদি n এর মানটা 0 না হয়, তাহলে কম্পিউটার কি করবে? n এর মান বড় কিনা 0 থেকে এটা দেখবে। এখন এটা একটা সিদ্ধান্ত, n এর মানটা, সেই সংখ্যাটা 0 থেকে বড় কিনা। বড় হতেও পারে, আবার নাও হতে পারে। তাহলে হলে কি ইয়েস, হলে কি ইয়েস, আর না হলে কি নো। আমি একটু এদিকে জায়গা পেলাম না, যাই হোক টেনে দেখাই। তাহলে হলে ইয়েস, আর না হলে কি নো। আচ্ছা, সংখ্যা, যে কোনো একটা সংখ্যা যদি 0 থেকে বড় হয়, যে কোনো একটা সংখ্যা যদি 0 থেকে বড় হয়, এগুলোকে তো আমরা ধনাত্মক বলি। কি বলি? ধনাত্মক। আর 0 থেকে ছোট হলে আমরা কি বলি? ঋণাত্মক। তো সংখ্যাটা যদি 0 হয় তো বলে দিলাম 0, আর যদি 0 না হয় তাহলে সংখ্যাটা কি হবে? 0 থেকে বড় হবে অথবা ছোট হবে। তো আমরা এদিকে হা দিয়েছি, অর্থাৎ n এই পাশটা বড় বোঝাচ্ছি। এখন 0 মানে সংখ্যাটা 0 থেকে বড়। এখন হ্যাঁ, হ্যাঁ হলে 0 থেকে বড় হলে আমরা কি দেব? প্রিন্ট পজিটিভ। প্রিন্ট পজিটিভ। পজিটিভ মানে ধনাত্মক সংখ্যা, পজিটিভ নাম্বার বা পজিটিভ। আর যদি 0 থেকে, সংখ্যাটা 0 থেকে বড় না হয়, তাহলে ছোট না, তাহলে আমরা কি বলবো বলো তো? প্রিন্ট নেগেটিভ। প্রিন্ট নেগেটিভ। একটু জায়গা পেলাম না, তোমরা একটু সুন্দর করে করো। এখন 0 হবে, অথবা ধনাত্মক হবে, অথবা নেগেটিভ হবে। তিনটাকে নিয়ে আসে একসাথে, কি বলো তো? ইন্ড। ইন্ড মানে কি? সমাপ্ত। খুবই সোজা। আমরা কি করব? সংখ্যাটা 0 কিনা সেটা দেখব, হলে বলে দেব 0। সংখ্যাটা 0 না হলে দেখব যে সংখ্যাটা 0 থেকে বড় কিনা। বড় হলে ইয়েস, ইয়েস হলে বলবো হ্যাঁ পজিটিভ, 0 থেকে বড় হলে পজিটিভ। আর সংখ্যাটা যদি 0 থেকে বড় না হয় তাহলে বলবো নেগেটিভ, সংখ্যাটা না বোধক। এই তিনটাকে একসাথে নিয়ে এসে আমরা শেষ করব। তো এটার অ্যালগরিদমকে আমাকে লিখে দেওয়া লাগবে। আচ্ছা, একটু লিখেই দিই। ধাপ 1। ধাপ 1, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার। তো ধাপ 1-এ কী করছো? শুরু করি। ধাপ 2, সংখ্যাটিকে গ্রহণ করি। ধাপ 2 কী করছো? সংখ্যাটিকে গ্রহণ করি। ধাপ 2-এর পরে ধাপ কত হয়? ধাপ 3। ধাপ 3-এ কী করছো? সিদ্ধান্ত দিয়েছি। সিদ্ধান্তের জন্য আমি বলেছিলাম কি না দিয়ে প্রশ্ন করবা। এটার উত্তর একটা হচ্ছে হ্যাঁ, আর একটা উত্তর কি বলতো? না। দেখো n এর মান 0 কি না, তো ইয়েস। হ্যাঁ, হ্যাঁ হলে 4 নাম্বার, হ্যাঁ হলে কত নাম্বার?
4 নং ধাপে যাই। আর যদি না হয়েছে তো না হইলে 5 নাম্বার, তাহলে না হলে কত নাম্বার? 5 নং ধাপে যাই। তো ধাপ 3-এর পরে ধাপ কত হয়? ধাপ 4 হয়। তো ধাপ 3-এর পরে হচ্ছে ধাপ 4। ধাপ 4-এ কী বলেছে? প্রিন্ট 0। তাহলে এখানে লিখে দিই যে 0 প্রিন্ট দিই, বা সংখ্যাটি 0। 0 মানে কি? 0 প্রিন্ট দিই। ধাপ 4-এর পরে ধাপ কত হয়? ধাপ 5। ধাপ 5-এ কী বলো তো? নো। তো সরি, এই যে ধাপ 5 করি, এই যে ধাপ 5। ধাপ 5-এ তো একটা আবার কন্ডিশন খাটাইছে, তাই না? তো এখানে লিখেছে n বড় 0 কি না। এখন একটারও দুইটা উত্তর, একটা হচ্ছে হ্যাঁ আর একটা কী বলো তো? না। তো হ্যাঁ হলে বলেছে সংখ্যাটা ধনাত্মক প্রিন্ট দিই। পজিটিভ মানে কি? ধনাত্মক। তাহলে হ্যাঁ হলে ধনাত্মক প্রিন্ট দিই, ধনাত্মক প্রিন্ট দিই। আর না হলে নেগেটিভ হলে, না হলে ঋণাত্মক প্রিন্ট দিই। ধাপ 5-এর পরে ধাপ কত হয়? ধাপ 6। ধাপ 6, সরি ধাপ 5 গেল। হ্যাঁ, ধাপ 6 কী বলেছ? পজিটিভ। একটু ভুল করে ফেলেছি আমি, মাথা অন্যদিকে চলে গেছিলো, দেখো। সরি। তাহলে এখানে লিখবো হচ্ছে n 0 থেকে বড় কিনা। হ্যাঁ হলে 6 নাম্বার ধাপে যায়, তাহলে হ্যাঁ হলে 6 নং ধাপে যাই। আর না হলে, এই যে না হলে কত নাম্বার ধাপ? 7 নং। তাহলে না হলে 7 নং ধাপে যাই। এখন ধাপ 5-এর পরে ধাপ 6। ধাপ 6 কি বলেছ? পজিটিভ প্রিন্টিং। তাহলে ধনাত্মক প্রিন্টিং, ধাপ 6-এর পরে ধাপ কত হয়? ধাপ 7। ধাপ 7-এ কি বলে? তো নেগেটিভ মানে ঋণাত্মক প্রিন্ট দিই। ধাপ 7-এর পরে ধাপ কত হয়? ধাপ 8। ধাপ 8-এ কি বলো তো? শেষ করি। ধাপ 8-এ কি বলো তো? শেষ করি। তো এই তো ছিল তোমাদের একটা সংখ্যা ধনাত্মক, ঋণাত্মক বা শূন্য সেটা নির্ণয়ের অ্যালগরিদম। এবার হচ্ছে একটা সংখ্যা ফ্যাক্টোরিয়াল কিনা তা নির্ণয়ের। ঠিক আছে? তো এটাও খুব একটা কঠিন না, একদম সহজ। একটা সংখ্যা ফ্যাক্টোরিয়াল নির্ণয়, একটা সংখ্যার ফ্যাক্টোরিয়াল নির্ণয়। ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি তোমরা বোঝো? তোমাদের বোঝা উচিত। যারা বোঝো না তাদেরকে আমি একটু বলি, শোনো। ফ্যাক্টোরিয়াল হচ্ছে যে এই চিহ্নটা এরকম আসলে একটা চিহ্ন। তো 5-এর এই যে 5 ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ এক্সক্লেমেশন সাইনটাকে নট দিয়েও প্রকাশ করা হয়, কিন্তু এখানে আমি ফ্যাক্টোরিয়াল বোঝাচ্ছি। তো 5 ফ্যাক্টোরিয়াল মানে কি জানো? 5 থেকে গুণ করতে করতে একদম 1 পর্যন্ত যেতে হবে। তাহলে 5 গুণিত 4 গুণিত 3 গুণিত 2 গুণিত 1 গুণ করে যা পাওয়া যাবে সেটা হচ্ছে 5-এর ফ্যাক্টোরিয়াল। এখন যদি বলি তোমাকে 6 ফ্যাক্টোরিয়াল, তাহলে কি বলো তো? 6 থেকে শুরু করে 6 গুণিত 5 গুণিত 4 গুণিত 3 গুণিত 2 গুণিত 1, অর্থাৎ 6 থেকে শুরু করে গুণ করতে করতে 1 পর্যন্ত যেতে হবে। সবগুলো গুণ করে যেটা পাবো সেটা হচ্ছে 6-এর ফ্যাক্টোরিয়াল। কথা কি বুঝতে পেরেছ? তাহলে সেটা হচ্ছে কার ফ্যাক্টোরিয়াল? 6-এর ফ্যাক্টোরিয়াল। তো 5-এর ফ্যাক্টোরিয়াল বুঝলা, 6-এর ফ্যাক্টোরিয়াল বুঝলা। এখন যদি আমি তোমাকে বলি যে 3-এর ফ্যাক্টোরিয়াল কি, তাহলে কি বলবা? ভাইয়া 3 থেকে শুরু করেন, গুণ করতে করতে 1 পর্যন্ত যান। 3 গুণিত 2 গুণিত 1, বুঝতে পেরেছ? তো এইগুলোকে এখন এইগুলো সবগুলো গুণ করে যেটা পাবো 3 দুগুণা 6, 6 6, তাহলে 3-এর ফ্যাক্টোরিয়াল কত বলো তো? 6। তো ফ্যাক্টোরিয়ালের ব্যাপারটা একটা অঙ্কের সাথে সম্পর্কযুক্ত, সেটা হচ্ছে ধারার অঙ্কগুলোর সাথে। আমি এটা একটু বোঝাই তোমাদেরকে। দেখো, বোঝানোর স্বার্থে আমি তোমাদেরকে বলি, আমি যদি বলি 7 ফ্যাক্টোরিয়াল, এর মানে কি? 7 গুণিত 6 গুণিত 5 গুণিত 4 গুণিত 3 গুণিত 2 গুণিত 1, সবগুলো গুণ করে যা পাওয়া যাবে সেটাই হচ্ছে 7-এর ফ্যাক্টোরিয়াল। আমরা এটাকে এইভাবে লিখতে পারি কিনা? 1 গুণিত 2 গুণিত 3 গুণিত 4 গুণিত 5 গুণিত 6 গুণিত 7, এটাও যা এটাও তা। এখানে 7 থেকে 1 পর্যন্ত একটু সাজিয়ে লিখলাম। এখন বলো তো, এই জিনিসটা দেখে তোমাদের চেনা চেনা লাগে কি না? চেনা চেনা লাগে না? ধারাতে করিয়েছিলাম গুণের একটা অঙ্ক, একটু মনে করে দেখো। ধারার অঙ্কগুলো কি মনে আছে তোমাদের? ধারার অঙ্কগুলো এই যে 1 গুণিত 2 গুণিত 3 গুণিত এরকম করতে করতে n পর্যন্ত গুণ। মনে পড়েছে এবার বাবুরা, না মনে পড়ে নাই? মনে পড়ে নাই? একটু মনে করে দেখো। বুঝতে পেরেছ এই অঙ্কটা?
এই যে গুণের যে অঙ্কগুলো রয়েছে। তো বিষয় হচ্ছে যে এই রকমই আর কি, এই রকমই, অর্থাৎ এই যার ফ্যাক্টোরিয়াল বলবো, যেমন এখানে 7-এর ফ্যাক্টোরিয়াল যদি বলে তাহলে 1 থেকে 7 পর্যন্ত গুণ করতে হবে। যদি 10-এর ফ্যাক্টোরিয়াল বলে তাহলে 1 থেকে 10 পর্যন্ত গুণ করতে হবে। তো 7-এর ফ্যাক্টোরিয়াল বললে লাস্টের সংখ্যাটা কত? 7। তাহলে এটাকে আমরা n ধরি, আর এগুলোকে আমরা এক একটা আই ধরি। 1 একটা আই, 2 একটা আই, 3 একটা আই, 4 একটা আই, 5 একটা আই। লাস্টের আই কোনটা? যার ফ্যাক্টোরিয়াল বের করতে বলবে সেটা হচ্ছে আমাদের লাস্টের আই, তাই না? তো আমরা যদি বলি n-এর ফ্যাক্টোরিয়াল কত, ভাই 7-এর ফ্যাক্টোরিয়াল কত সেটা বললে যদি লাস্টের সংখ্যাটা 7 হয়, একইভাবে n-এর ফ্যাক্টোরিয়াল বলে লাস্টের সংখ্যাটা কত হবে বলো তো? n হবে। অর্থাৎ n-এর থেকে বেশি যাওয়া যাবে না। তাহলে আমরা এটাকে ধারার অঙ্কের মতন করে সমাধান করব। তো আমরা এই পাশে লিখব ফ্লো চার্ট, আর এই পাশে অ্যালগরিদম। অ্যালগরিদম আশা করি আমাকে করে দেওয়া লাগবে না, কারণ ধারাতে অ্যালগরিদম শিখিয়েছি। তো প্রথমে আমাদের কাজটা কি করতে হবে? স্টার্ট, শুরু করতে হবে। তারপরে কি করতে হবে? আমরা জানি ধারার অঙ্কে এই যেমন এটা n-এর ফ্যাক্টোরিয়াল বলতে n থেকে কমতে কমতে একদম 1 পর্যন্ত যাবে না? তাহলে আবার বলতে পারি 1 থেকে 1 গুণিত 2 গুণিত 3 গুণিত 4 গুণিত এরকম করতে 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 n পর্যন্ত যাবে, এরকম একটা ধারা দাঁড়িয়ে যাচ্ছে। তাহলে আমাদের শুরুটা হবে 1 দিয়ে। তাহলে আমরা বলবো আয়ের মান 1, আর প্রথমে গুণ করলে গুণফল কত থাকে? বলেছিলাম যোগের বেলায় 0 দিতে হয়, কিন্তু গুণ যদি হয় তাহলে 0 না দিয়ে কত দিতে হবে? 1। এটা গুণ না, মাঝখানে আছে গুণ, তাই 0 না দিয়ে আমরা কত দিব? 1 দিব। কিন্তু আমরা সাম লিখতাম, কিন্তু এখানে সাম না লিখে আমরা ফ্যাক্টোরিয়াল নির্ণয় করছি। শুধুমাত্র এখানে কী লিখবো বলতো? ফ্যাক্ট। কী লিখবো? ফ্যাক্ট, FACT, ফ্যাক্ট। তো এই দুটো এক প্রক্রিয়াকরণের অংশ ধরে নিব। তারপরে আমরা ইনপুট দিব। ইনপুট কি দিব? ওই যে কার ফ্যাক্টোরিয়াল বের করতে চাও, তুমি যে সংখ্যাটার ফ্যাক্টোরিয়াল বের করতে চাও সেই সংখ্যাটাকে ইনপুট দিবা। ধরে নাও আমি এনের ফ্যাক্টোরিয়াল বের করতে চাই, তাহলে ইনপুট এন একটা সংখ্যা যার ফ্যাক্টোরিয়াল বের করতে চাই, তাহলে সেই সংখ্যাটাকে ইনপুট নিতে হবে। মজার ব্যাপার, এই জিনিসটা এখানে লেখা যেত আর এই জিনিসটা এখানে লেখা যেত, মানে এটা এবার ওপরে দেওয়া যেত, এটা নিচে দেওয়া যেত, সমস্যা নাই। এবার কি করতে হবে? এই যে আয়ের মান ছোট বা সমান এনের, অর্থাৎ এনটা হচ্ছে সেই সংখ্যা, আর এগুলো হচ্ছে এক একটা আই, এগুলো এক একটা আই। তাহলে লাস্টের আইটা কোনটা? 7, এটাকে আমরা বলছি এন। কোনোভাবে কি আমি যদি তোমাকে বলি 8-এর ফ্যাক্টোরিয়াল বের করো, তাহলে 1 থেকে গুণ করতে করতে তো 8 পর্যন্ত যাচ্ছ, তাহলে 8-এর থেকে কি বেশি হওয়া সম্ভব? সম্ভব না। তাহলে এনের ফ্যাক্টোরিয়াল বললে 1 থেকে গুণ করতে করতে এনের বেশি কি যাওয়া সম্ভব? সম্ভব না। তো এইগুলো এই যে 1, 2, 3, 4 এগুলোকে যদি আমরা এক একটা আই ভাবি, তাহলে আয়ের মান এনের থেকে ছোট বা সমান। এখন এটা হতেও পারে আবার নাও হতে পারে, তাহলে হলে কি বলো তো? ইয়েস, আর না হলে নো। তো যদি হয় তো আমাদেরকে কী করতে হবে? আমরা দেখো মনে আছে কিনা তোমাদের, সাম সমান সমান সাম প্লাস আই লিখতাম না? ওটা না লিখে লিখবো আমরা ফ্যাক্ট সমান সমান ফ্যাক্ট, প্লাস না লিখে গুণ লিখবো। কেন গুণ লিখবো? কারণ এগুলো ফ্যাক্টোরিয়ালের হিসাবটার মাঝখানে গুণ থাকে। তাহলে ফ্যাক্ট গুণিত আই, এটা একটা প্রক্রিয়াকরণের অংশ। তারপরে দেখো 1, 2, 3, 4 এক করে বাড়ছে, তাহলে আমরা লিখতাম আই সমান সমান আই প্লাস 1, আই সমান সমান আই প্লাস 1 এক করে বাড়ছে। এবার এই সবগুলোকে নিয়ে যেয়ে আমাদের কি করতে হবে? এই পাত দিয়ে নিয়ে যে এইখানে আবার চেক করতে হবে। আর যদি নো হইতো, বুঝতে পেরেছ? তাহলে আমরা বলতাম, মানে কখনো যদি এই মানগুলো যার ফ্যাক্টোরিয়াল বের করছি তার থেকে বেশি হয়ে যায়, ধরে নাও আমি 7-এর ফ্যাক্টোরিয়াল বের করছি, এখন আয়ের মান যদি 7-এর থেকে বেশি হয়ে যায় তাহলে নো হলে প্রিন্ট ফ্যাক্ট। এতক্ষণ ধরে যে গুণ করে করে ফ্যাক্টোরিয়াল পেলাম, সে ফ্যাক্টোরিয়ালটাকে প্রিন্ট দিয়ে দিতে হবে, সে মানটাকে প্রিন্ট দিয়ে দিতে হবে, দিয়ে লাস্টে গিয়ে বলতো এন্ড মানে শেষ। তো আশা করি বুঝতে পেরেছো, এটা ধারার অঙ্কের মতোই, তাই অত গুরুত্ব দিয়েও করালাম না, এটা বুঝতে পারার কথা। ধারার অঙ্কগুলোর মতো অ্যালগরিদম তোমরা লিখে ফেলতে পারবে। এটা ধাপ 1, ধাপ 2, ধাপ 3, ধাপ 4, 5, 6, 7, 8, ঠিক আছে? এইবার আমরা যে প্রশ্নটা সমাধান করব সেটা কি? বাংলাদেশ লেখা 12 বার প্রদর্শনের জন্য অ্যালগরিদম। তোমাদের পরীক্ষায় সবচেয়ে বেশি আসে হচ্ছে তোমাদের ওই যে ধারার অঙ্কগুলো, এবার দিয়েও অন্যান্য সৃজনশীলগুলোও আসে। তো আশা করি তোমরা পারবা ইনশাল্লাহ। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে বাংলাদেশ লেখাটা 12 বার প্রদর্শনের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। এটা একটু ভিন্ন, তারপরে একটু বোঝাই, তোমরা বুঝতে পারবে আশা করি। অর্থাৎ আমি এমন কিছু করতে চাই 12 বার, এই 12 বারটা চেঞ্জ হবে, পরীক্ষায় 10 বার আসতে পারে, বা পরীক্ষায় n বার আসতে পারে। n বার, n মানে আনলিমিটেড। আনলিমিটেড বলতে তুমি যতবার চাও n এর মান দেওয়া যাবে, 20 দিলা তাহলে 20 বার প্রদর্শন হবে, n এর মান 10 দিলা তাহলে 10 বার প্রদর্শন হবে। তো কোশ্চেনে বলেছে বাংলাদেশ লেখাটা 12 বার প্রদর্শনের জন্য আমাদের কি করতে হবে? বাংলাদেশ লেখাটি 12 বার প্রদর্শনের জন্য আমাদেরকে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট করতে হবে।
তো 12বার বলতে তো আমরা এরকম 1বার 2বার 3বার 4বার এরকম করতে করতে কতবার, 12বার। তো এটার জন্য আমাদের খুব কঠিন কিছু না, আমাদের অ্যালগোরিদমটা এরকম, ফ্লোচার্টটা এরকম হবে। প্রথমে কাজটা কি করতে হবে, শুরু করতে হবে। কাজটা শুরু করার পরে আমরা কি করব, কাজটা শুরু করার পরে আমরা কতবার, n বার। আচ্ছা n যদি বলে দেয় তাহলে আমরা লিখবো ইনপুট n, আর যদি সংখ্যায় দিয়ে দেয় তাহলে ইনপুট n লেখার দরকার নাই। তাহলে তোমরা একটা জিনিস ধরে নিবা, সেটা হচ্ছে i সমান সমান 1, মানে প্রথম এটা হচ্ছে একটা i, প্রথমবার প্রদর্শন, দ্বিতীয়বার প্রদর্শন এটা একটা i, তৃতীয়বার প্রদর্শন এটা একটা i। তো প্রথমবার প্রদর্শনের জন্য i এর মান কত বলো তো, 1। এরপরে কি করবা, প্রিন্ট দিয়ে দিবা, প্রিন্ট বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশ লেখাটা কি দিয়ে দিবা, প্রিন্ট দিয়ে দিবা। তো প্রিন্ট দেওয়া এটা তো একটা আউটপুটের জন্য চিহ্ন। তারপরে কি করবা, এই যে আয়ের মান প্রথমবারের পর কতবার হবে, দ্বিতীয়বার, তাহলে একবার বাড়বে, তাহলে আই সমান সমান i প্লাস 1। তারপরে কি করবা, ওই যে কন্ডিশন বলেছে 12বার, তাহলে আয়ের মান ছোট হবে বা সমান হবে কার, 12 থেকে কম হতে পারে, 12 থেকে বেশি হওয়া যাবে না, বা 12 থেকে ছোট হতে পারে। তো একটা হচ্ছে ইয়েস আর একটা কি বলতো, নো। তো ইয়েস হলে কি হলো, ইয়েস হলে এই যে, আর যদি নো হয় তাহলে নো হলে আমরা বলবো হচ্ছে ইন্ড, নো হলে কি বলতো, ইন্ড। তো মানে প্রথমবার প্রদর্শন হবে, আসলে এগুলো আমি না বিস্তারিত ব্যাখ্যা করে বোঝাই, তোমরা সেকেন্ডে তোমাদের অতটাও ব্যাখ্যা করে বোঝাচ্ছি না, কারণ বোঝোই তো মানে সময়ের সংক্ষেপ, তোমাকে ক্লাসগুলো শেষ করতে হবে, যার কারণে আমি অত সময় নিয়ে পড়াচ্ছি না। এটা আমি মানে মেকানিজমটা আমি বোঝাই দিতে পারি। তো যাই হোক, ধরে নাও প্রথমবার প্রদর্শন, আয়ের মান প্রথমে 1 নিলা, যেটা প্রিন্ট দিবা সেটা স্ক্রিনে আসবে, প্রিন্ট বাংলাদেশ, তাহলে বাংলাদেশ লেখাটা প্রিন্ট দিলা, তাহলে একবার বাংলাদেশ লেখাটা আসলো। তারপরে আই সমান সমান i প্লাস 1 মানে হচ্ছে আয়ের মান 1 বৃদ্ধি করবে। তো আয়ের মান 1 ছিল, এবার 1 বৃদ্ধি করে আয়ের মান কত হবে, 2 হবে। তাহলে 2 যদি হয় তাহলে 12 থেকে ছোট বা সমান কিনা, অবশ্যই ছোট হলেও হবে, সমান হলেও হবে, হলে ইয়েস আর না হলে নো। তো ইয়েস যেহেতু হয়েছে তার মানে 2, আবার বলছে প্রিন্ট বাংলাদেশ, আরেকবার বাংলাদেশ প্রিন্ট দাও, তাহলে আরেকবার বাংলাদেশ লেখা প্রিন্ট হবে, তাহলে 2বার হলো। এবার আয়ের মান আবার 1বার হবে, তাহলে আয়ের মান 1 বাড়িয়ে 3 হবে, দিয়ে আবার 3, এটা 12 থেকে ছোটো কিনা, মানে এভাবে চেক দিবে এবং প্রিন্ট দিবে। কোনো এক সময় আয়ের মান 12 হবে, 12বার প্রদর্শন হয়ে যাবে বাংলাদেশ লেখা, ঠিক আছে। কিন্তু লাস্টে যে যখন আয়ের মান 13 হয়ে যাবে তখন নো, আয়ের মান 13 হয়ে গেলে 12 থেকে ছোট বা সমান না, তাহলে নো হলে কি বলো তো, কাজ শেষ। তো এটার অ্যালগরিদমকে শুরু করি, আয়ের মান 1 গ্রহণ করি, বাংলাদেশ লেখাটি প্রিন্ট দিই, আয়ের মান 1 করে বৃদ্ধি করি, আয়ের মান 12 থেকে ছোট কি না, মানে এই কন্ডিশনটা লিখবো, দিয়ে প্রশ্ন করবো কি না, হ্যাঁ হলে এত নাম্বার ধাপে যায়, না হলে এত নাম্বার ধাপে যায়, এগুলো ধাপ নাম্বার দিয়ে দিবা, 1 2 3 4 5 6, এই অ্যালগরিদম শেষ। তো মোটামুটি আমি তোমাদের অ্যালগরিদম ফ্লোচার্ট যতগুলো আসে পরীক্ষায় সবগুলো করিয়ে দিলাম, 2-1টা বাকি থাকতে পারে, এগুলো আমরা সৃজনশীল করার সময় দেখবো নি ইনশাল্লাহ। তো এইবার চলো আমরা এবার সি প্রোগ্রাম শুরু করব, ঠিক আছে। ওকে, তো আল্লাহ হাফিজ, আমরা সি প্রোগ্রামের ক্লাসটা এর পরের ক্লাসে পাবো।